আজকের আমাদের টপিক হচ্ছে যে মানে আজকের ক্লাসের টপিক হচ্ছে বেসিক্যালি নন ফাইনাইট ভার্ব মানে জিরান্ড এন্ড পার্টিসিপল। ঠিক আছে, কিন্তু নন জিরান্ড এন্ড পার্টিসিপল নন ফাইনাইটে যাওয়ার আগে আমাদেরকে ভার্বের ক্লাসিফিকেশন সম্পর্কে একটু আইডিয়া নিব আর কি। যেমন ধরেন প্রিলিতেও আপনার আসবে না যে ভার্ব কয় প্রকার, আর রিটেনে তো কোনো প্রশ্নই আসে না আপনার লাগার এটা। কিন্তু আপনাদের জানতে হবে, হ্যাঁ, আপনাকে জানতে হবে ইনফিনিটিভ অলসো নন ফাইনাইট ধূমকেতু। এখন কমেন্ট করার দরকার নাই, আমরা হচ্ছে যে ক্লাসে গেলে তার মানে শুরু করলে পরে আপনাকে জিজ্ঞেস করব। ঠিক আছে, তো যেটা হচ্ছে যে আমরা একটু ভার্ব, আগেই বললাম যে ভার্বের ক্লাসিফিকেশন কোথাও আপনার আসবে না যে এটা কয় প্রকার, এটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, ফাইনাইট ভার্ব কি, এটা কোথাও আসবে না। যেটা আসবে সেটা হইলো মানে জিরান পার্টিসিপল ইনফিনিটিভের ইউজ আসবে, পিলিতে এটা চিহ্নিতকরণ আসবে মানে আইডেন্টিফিকেশন, এবং রিটেনে হচ্ছে আমাদের প্রচুর কাজে লাগবে, এগুলা দিয়ে আমরা বাক্য তৈরি করব। ইনফিনিটিভ দিয়ে যে কি অসাধারণ বড় বড় বাক্য তৈরি করা যায় সেটা আমরা পরের ক্লাসে দেখবো। আজকে দেখবো আমরা জিরান দিয়ে। জিরানটা ইনফিনিটিভ থেকে কম্পারেটিভলি ইজি, এ কারণে জিরানটা আমরা প্রথমে ধরেছি। ঠিক আছে, আচ্ছা, আসেন হচ্ছে যে আমরা আজকের ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার আগে একটু একটু লাইনে থাকবো। আচ্ছা, আবার বলি, আমি একটু বলে ফেলছি, আমি খেয়াল করি নাই যে সাউন্ড অফ ছিল। আচ্ছা, যাই হোক, আমি যেটা বললাম যে ভার্বের ক্লাসিফিকেশন বা ভার্ব কত প্রকার এটা কোথাও আসবে না, প্রিলিতেও আসবে না, রিটেনও আমার কোনো কাজে লাগবে না। কিন্তু ভার্বের প্রকার ভেদের কাজ কি এটা আমার বুঝতে হবে, মানে কোনটা কি কাজ করে এটা বুঝতে হবে। সব আপাতত বুঝতে হবে না, আমার বুঝতে হবে হচ্ছে যে ফাইনাইট নন ফাইনাইট এবং ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এবং নন ফাইনাইটের ইউজেস গুলা, হ্যাঁ, এটা বুঝতে হবে। তো আজকের ক্লাসে আমরা যেটা করব মানে হচ্ছে নর্মালি প্রিলিতে আপনার কি হয়, আপনাদের জিরান চিনাবে, পার্টিসিপল কি এটা চিনাবে, এবং বাক্যে একটা বাক্য দিয়ে দিবে, বলবে যে কোনটা পার্টিসিপল কোনটা জিরান, এই ধরনের সোজা সোজা প্রশ্ন হয়। কিন্তু আজকের ক্লাসে আমরা যেটা করব বা দেখব সেটা হচ্ছে মানে তো একটা মিনিট, কয়টা আমরা কয়টায় শুরু করলাম? আচ্ছা, 10টা 4। ওকে, আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জিরান্ড কিভাবে সেন্টেন্সে ইউজ হয়, জিরান্ড দিয়ে আপনি কিভাবে বাক্য তৈরি করতে পারবেন, এটা কিভাবে ট্রান্সলেট আবার রিট্রান্সলেট করতে পারবেন, এই কথাগুলো আমরা আজকে বলবো। মানে ধরতে পারেন যে গত ক্লাসে একদিন জিজ্ঞেসও করছিলেন যে আমরা প্রথমে ইয়া চিনে কি করব, নাউন প্রোনাউন ভার্ব এগুলা পত্রিকা থেকে সিএনএন থেকে আমরা ডেইলি স্টার থেকে যে চিনাইলাম, এটা চিনে কি করবো আজকে যিনি জিজ্ঞেস করেছেন উনি আশা করি আজকে বুঝবেন যে কেন আমাদের এটা দরকার ছিল। তো যেটা হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি আজকের ক্লাসটা পুরা মানে কমপ্লিটলি অ্যাপ্লাইড ক্লাস, মানে হচ্ছে আমি যখন এটা কাইন্ড অফ গ্রামার ট্রান্সলেশন মেথড, কিন্তু মানে আমি হচ্ছে যে কোনো ইয়াতে না গিয়ে, রুলে না গিয়ে আপনারা জিরান চিনানো এবং জিরান দিয়ে কিভাবে বাক্য তৈরি হয় সেটাতে আমরা মানে সেটা দেখবো। তো আসেন আমরা আজকে শুরু করি। তবে জিরান চিনানোর আগে যেহেতু ভার্বের ক্লাসিফিকেশনটা আমার বললাম যে কত প্রকার লাগবে না, কিন্তু কোনটারে কি বলে কেন বলে এটা লাগবে। ঠিক আছে, আচ্ছা, আবার কেন ঝামেলা করতেছে। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা গত ক্লাসে আপনারা যদি গত ক্লাসে আমরা আমরা আপনার মনে আছে যে গত ক্লাসে আমরা ভার্ব কি এটা জানছিলাম, যে ভার্ব 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 কিভাবে চিনবো, এই সব নানা গল্প। জাস্ট একটু রিক্যাপ করতেছি, হ্যাঁ, রিক্যাপিচুলেট করতেছি। সেটা হচ্ছে ভার্ব অ্যাজ ইউজুয়াল, ভার্ব হচ্ছে আপনি জানলেন যে 8টা পার্টসিপ স্পিচের মধ্যে একটা, এবং এটার কাজ হচ্ছে যে একজন পার্সনের কি কাজ করে, পার্সনের স্টেট কি, পার্সনের অ্যাকশনটা বুঝায় কাজ, এবং সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে রিলেশনশিপ বুঝায়। এটা হচ্ছে ভার্বের কাজ। আমি একটা উদাহরণ দেই, দেখেন, খেয়াল করেন, এই যে দুইটা সেন্টেন্স এখানে লেখা আছে, দেখেন, নেইমার কিকড দ্য বল, হ্যাঁ, আরেকটা হচ্ছে নেইমার হ্যাজ স্লেপ্ট। নেইমার ক্লিকড দ্য বল আর নেইমার হ্যাজ স্লেপ্ট। আচ্ছা, এই দুইটা সেন্টেন্সে দেখেন নেইমার আর হচ্ছে দ্য বল, এই নেইমারে আপনি দেখেন নেইমার হচ্ছে সেন্টেন্সের কি, সাবজেক্ট। তাহলে ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাই, অবজেক্ট। নেইমার কি কি করলো, বল, ঠিক আছে, এটা অবজেক্ট। এখন আমি বললাম যে ভার্বের কাজ হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে রিলেশন, তাহলে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে রিলেশন করলো কে, এই কিক। নেইমার কিক দা বল, তাহলে এটা কি অ্যাকশন বুঝাচ্ছে, কোনো কাজ বুঝাচ্ছে, হ্যাঁ, সে যে কিক করলো এটা কাজ। আবার নেইমারের কি পরের সেন্টেন্সে দেখেন নেইমারের কি স্টেট বুঝাচ্ছে, নেইমারের কি অবস্থায় আছে, কন্ডিশন বুঝাচ্ছে। দেখেন নেইমার হ্যাজ স্লেপ্ট, নেইমার ঘুমিয়ে গেছে। আচ্ছা, কথা কেটে কেটে গেলে আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনি হচ্ছে যে একটু নেটওয়ার্ক চেক করেন, বোধহয় আপনার নেটওয়ার্কের ঝামেলা। আচ্ছা, ঠিক আছে,
তাহলে তাহলে নেইমার হ্যাজ স্লেপ্ট, নেইমার ঘুমিয়ে গেছে, তাহলে নেইমারের কন্ডিশন বোঝাচ্ছে এটা দিয়ে। তাহলে আমরা বললাম যে ভার্ব হচ্ছে অ্যাকশন, কিক করা, কিক করতেছে নেইমার, স্টেট অফ বিং, তার অবস্থা বোঝাচ্ছে সে ঘুমাচ্ছে, এবং সাবজেক্ট আর অবজেক্টের নেইমার আর বলের মধ্যে, নেইমার আর বলের মধ্যে রিলেশন করছে কি, কিক। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে ভার্ব, মানে এটা আগে আমরা আলোচনা করছি, জাস্ট একটু রিক্যাপ করলাম। হ্যাঁ, এই যে কথাটা বলছি সেটা এখানে দেয়া আছে। এই যে এটা হচ্ছে সামথিং অ্যাবাউট পার্সন, পার্সন সম্পর্কে কিছু একটা বলে সে, অ্যাকশন বোঝায়, কি কন্ডিশনে সে আছে, ঘুমাচ্ছে, সাবজেক্ট আর অবজেক্ট এর মধ্যে কি রিলেশনশিপ বোঝাচ্ছে নেইমার আর বলের মধ্যে, এটা হচ্ছে সংজ্ঞা, মানে আপনাদের বাসায় পড়ার জন্য দেওয়া হয়েছে। এবার ভার্বের ক্লাসিফিকেশন আপনার মুখস্থ এরকম করার দরকার নাই, পড়তে পড়তে আপনি বুঝে যাবেন, অটো মুখস্থ হয়ে যাবে। তা আমরা যেটা হচ্ছে যে নর্মালি ভার্বের দুইটা মেইন প্রকার আছে, সেটা হচ্ছে ফাইনেট আর নন ফাইনেট। তো আমাদের আজকের আলোচনার বিষয় বেসিক্যালি নন ফাইনেট। তবে এই নন ফাইনাইট বুঝার আগে, নন ফাইনাইট বুঝার আগে মানে আমার যেটা লাগবে সেটা হইলো ফাইনাইট ভার্বটা আমরা একটু ছোট করে আলোচনা করব, মানে এটা আপনাদের মানে বুঝার সুবিধার্থে ফাইনাইট ভার্বটা। তো নর্মালি আবার আসেন, বললাম যে ভার্ব দুই প্রকার, এই যে এটা বড় করে দেখাইলাম আমি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখন এটা দিয়ে আমি বাংলায় বলতে পারি যে এটা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, মানে যেটা বাক্যের অর্থ সমাপনী ঘটায়, যেটা বাক্যের অর্থ সমাপনী ঘটায় না। এটা এটা রেগুলার একটা সংজ্ঞা, কিন্তু আমরা এইভাবে শিখবো না। আমরা হচ্ছে বেসিক্যালি ফাইনাইটের কাজ কি, নন ফাইনাইটের কাজ কি, এবং কাজ দিয়ে শিখবো। এবং এই সংজ্ঞা ওই একবারে এই মানে কনস্ট্রেইন ফর্মে আমরা যাব না। ঠিক আছে, দেখেন এই যে একটা সেন্টেন্স, আমি একটু জাস্ট মাঝখানে জানতে চাইবো যে এখন ক্লাসের মূল ক্লাসে আসলাম, তো এখন আমাকে একটু বলেন আমার কথা ক্লিয়ার এবং স্ক্রিন ক্লিয়ার কিনা, জাস্ট একটু বলেন, এরপর আমি হচ্ছে যে দুইজন বললেই হবে, দুইজন বা তিনজন। ক্লিয়ার, থ্যাংক ইউ। আসেন, হইছে, আর বলা লাগবে না, এবার ক্লাস খেয়াল করেন, আর কষ্ট করে টাইপ করেন না। ওকে, এবার আসেন, এই যে একটা সিম্পল সেন্টেন্স লিখলাম, এটা এখন যা পড়াবো, এই যে এখন যা পড়াবো আগামী ধরেন 30 থেকে 20 থেকে 25 মিনিট পর্যন্ত পুরাটা পুরাটা পিলিতে কাজে লাগবে, পুরাটা পিলি। 25 মিনিট বা 30 মিনিটের পরে যেটা, সেটা হচ্ছে রিটেন, আজকে আমরা যে লিখবো ওইটা, মানে জিরান কিভাবে, জিরান দিয়ে কি বাক্য তৈরি করি, বেসিক্যালি আমরা কি ট্রান্সলেট করব, কি করব, এটা দেখাবো। তো এটা আমরা হাঁটি হাঁটি পা পা করে একটু আগাবো, এরপরে দেখবেন যে আমরা যখন 13, 14, 15 নাম্বার ক্লাসে যাচ্ছি, আমরা বড় বড় বাক্য তৈরি করতেছি, দেখতেছি, অ্যানালাইসিস করতেছি, তখন আমার লাগবে, আমি আপনারা তখন জিজ্ঞেস করবো এটা বাক্যে কি হিসেবে ইউজ হয়েছে, কেন এটা হইলো, এটা কেন আইএনজি হইলো, এটা না হইলে কি হইতো, এইসব নানা কিছু জিজ্ঞেস করবো। তো এই জন্যই হচ্ছে কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন, এই পর্যন্ত কি কথা ক্লিয়ার, মানে কথা, আমি কথা শোনা যাচ্ছে, আমি জানি, মানে আমি আমার, আমি যে বুঝাচ্ছি আপনারা, এটা কি বোঝা যাচ্ছে আপনারা, কোনো কনফিউশন? ক্লিয়ার, ওকে, ডান। এবার দেখেন, আপনি হচ্ছে তিনটা সেন্টেন্স দেখেন, আই রাইট, আমি আগেই বললাম যে একটু অভ্যস্ত হন যে আপনারা, যে আমি হচ্ছে গতানুগতিক উদাহরণ একটু দিতে চাই না বা দিব না, আই রিড বুক টাইপের। হ্যাঁ, একটু চেঞ্জ করতেছি, একটু আপনাদেরকে অভ্যস্ত করতেছি, একটু বড় বড় সেন্টেন্সের দিকে যাওয়ার জন্য, একটু ডিফারেন্ট সেন্টেন্সের দিকে যাওয়ার জন্য। তো এই সেন্টেন্সটা দেখেন, আই রাইট এক্সাইটিং থ্রিলার্স, আমি এক্সাইটিং থ্রিলার্স লিখি, থ্রিলার মানে আশা করি জানেন সবাই, গোয়েন্দা কাহিনী। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তো এই পরে এরপরে আবার এই সেন্টেন্সটা দেখেন, হি রাইটস এক্সাইটিং থ্রিলার। আবার পরেরটা দেখেন, হি রোট অ্যান এক্সাইটিং থ্রিলার। খেয়াল করেন এই হলুদ দাগগুলা। এবার তিনটা সেন্টেন্স আমি একসাথে আনলাম, দেখেন, রাইট, রাইটস, আর হচ্ছে রোড। দেখেন, আমি এক্সাইটিং থ্রিলার লিখি, ভালো গোয়েন্দা কাহিনী, খুব এক্সাইটিং মানে কি, এক্সাইটিং মানে উদ্দীপক বা চমৎকার, মানে গোয়েন্দা কাহিনী কি। আচ্ছা, আর একটা হচ্ছে যে আবার আমি যখন আই এর জায়গায় হি দিলাম, দেখেন আই এর জায়গায় হি দিলাম, এটা হয়ে গেছে কি, রাইটস। আবার দেখেন, যখন হি, এই যে আমি একটা পাস্ট টেন্স বললাম, সে লিখতো বা হি রোড, সে এক্সাইটিং থ্রিলার লিখছে, সে একটা এক্সাইটিং থ্রিলার লিখেছে, লিখেছিল বা লিখলো, এই তখন এটা হয়ে গেছে রোড। দেখেন, একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে রাইটস। এন্ড রাইট থেকে রাইটস হয়েছে কেন, পার্সন চেঞ্জ হয়েছে এই জন্য, পার্সন চেঞ্জ, পার্সন চেঞ্জ হয়ে গেছে এই জন্য ভার্বও চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন, এই যে রাইট থেকে আবার রোড হইলো কেন, রোড হইছে এই কারণে যে টেন্স চেঞ্জ হয়ে গেছে, টেন্স চেঞ্জ হয়ে গেছে এই জন্য রোডও চেঞ্জ হয়ে গেছে।
কিন্তু দেখেন এই যে একটা জিনিস একবারও চেঞ্জ হয় নাই। এই যে এই ভার্বটা, এটাও একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত আর কি, ভার্ব প্লাস আইএনজি। এটা একবারও চেঞ্জ হয় নাই দেখেন, এটা আগের মতোই আছে। দেখেন তাইলে যেই ভার্বটা সেন্টেন্সের পার্সন চেঞ্জ হইলে, নাম্বার চেঞ্জ হইলে, টেন্স চেঞ্জ হইলে চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সমাপিকা ও কথাটা ভুলে যান যে বাক্যের অর্থ সমাপনী ঘটায়। সমাপনী ঘটায় নাকি আমরা দেখব। নন ফাইনাইট ভার্ব কিছু কিছু ক্ষেত্রে বাক্য সমাপনী করে, কিন্তু ওটা অন্য আলোচনা। কিন্তু সমাপনী কথাটা ভুলে যান। আপাতত বুঝেন যে যেই ভার্বটা টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়, সেটাই ফাইনাইট ভার্ব। কিন্তু যেটা চেঞ্জ হবে না, এটা হচ্ছে যে সেটা ফাইনাইট ভার্ব, আর যেটা চেঞ্জ হবে না এটা নন ফাইনাইট ভার্ব। উদাহরণ দেখেন আরেকটা, এই যে নন ফাইনাইট ভার্ব কি, এই যে ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজি হচ্ছে নন ফাইনাইটের একটা চেহারা। আরো তিন রকম চেহারা আছে, এটা তিন রকম, থ্রি টাইপস অফ চেহারা। এটা চেহারা তিন রকম, এটা তিন রূপ। মানে এটলি সিনেমার মতো, এটলি সিনেমার মধ্যে দেখবেন সব সব নায়কের ডাবল রোল থাকে। এই যে শাহরুখ খানের রিসেন্টলি সিনেমা বের হইলো, এটাও মানে দেখবেন নায়ক ডাবল রোল, এটলি। আচ্ছা যাই হোক, দেখেন এখানে তিন রূপে থাকে। মানে এই যে একটা নন ফাইনাইট ভার্ব দেখেন, আবার নন ফাইনাইট ফাইনাইট ভার্ব যদি আপনি বাক্যে বাদ দিয়ে দেন, এই যে দেখেন এই রোডটা আমি বাদ দিয়ে দিছি, নাই, ঠিক আছে, বাদ। হি অ্যান এক্সাইটিং থ্রিলার, সেন্টেন্স কি হয়েছে? সেন্টেন্স হয় নাই। তাহলে নন ফাইনাইট ভার্ব থাকলে সেন্টেন্স হবে, নাইলে হবে না। কিন্তু একটা বাক্যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, সিঙ্গেল, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। আর যদি কোনো ভার্ব ওই বাক্যে আসে, আর অন্য কোনো ভার্ব যদি, আচ্ছা সাউন্ড কোয়ালিটি নিয়ে কি সমস্যা একজন বললেন, আমি বুঝলাম না। সাউন্ড তো এখন ভালোই শোনা যাচ্ছে। এখন কি লাউড স্পিকারে দেওয়ার পরেও আপনার সাউন্ড কি সমস্যা হচ্ছে? ভাই আপনার ইয়াটা একটু চেক করেন, ভাই বা বোন আপনারটা চেক করেন। আমার মনে হয় সাউন্ড ঠিক আছে, আর ক্লাসে ইন্টারাপশন হচ্ছে একটু। আহ, আহ, সবাই যেহেতু সাউন্ড, দুই একজন কম বলতেছেন কেন আমি জানি না, কিন্তু আমার ওভারঅল আমরা চেক করে দেখছি সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে। আর একটু আমি যে সামনে গিয়ে কথা বললাম দরকার হইলে আপনাদের জন্য, মাঝে মাঝে যদি হয় সেটা আপনার নেটওয়ার্কের কারণে হইতে পারে। ঠিক আছে, আসেন আমরা আবার, আপনি খেয়ে হারিয়ে ফেলবেন আবার। দেখেন হি রোড অ্যান এক্সাইটিং থ্রিলার, এই সেন্টেন্স, এই বারটা বাদ দিয়ে দিলে তাইলে হচ্ছে যে, ও অনেকেই বলতেছে কম আসতেছে। আহ, আচ্ছা, আচ্ছা আমি দেখতেছি, তাও একবার কথা বলে দেখি যে ওনাখানে সাউন্ড ক্লিয়ার কিনা। একটু কথা বলে দেখি। আচ্ছা একজন বলছেন আমার যে এক্সাইটিং অ্যাডজেক্টিভ মনে হচ্ছে, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই, এটা নিয়ে আমরা কথা বলবো। আপনি একটু পরে বুঝে যাবেন যে এটা অ্যাডজেক্টিভ। সাউন্ড কি কম? সাউন্ড ঠিক আছে না? আচ্ছা আমরা চেক করে দেখছি যে সাউন্ড ঠিক আছে, বুঝছেন, আপনার আপনার বোধহয় সমস্যা। আচ্ছা আপনি যিনি হচ্ছে যে অ্যাডজেক্টিভের কথা বলছেন, এখন তো মেসেজ পেছনে চলে গেছে। আচ্ছা স্যার, এক্সাইটিং কে অ্যাডজেক্টিভ মনে হচ্ছে কেন জানি, কারণ থ্রিলার একটা নাউন, সেটা মডিয়া। ওকে ডান, চমৎকার, আপনি যেটা বুঝছেন এটার জন্য ধন্যবাদ। অবশ্যই এটা অ্যাডজেক্টিভ, আমরা পরে কথা বলবো অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ নিয়ে, হ্যাঁ। মানে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। আপনি অপেক্ষা করেন, পেয়ে যাবেন। আচ্ছা, তাইলে এখন দেখেন, মানে আপনি মনে রাখেন এটা খুব ইম্পর্টেন্ট, একটা বাক্যে, হ্যাঁ, একটা বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকতে পারবে, যেটা টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, যেটা বাক্যের অর্থ সমাপনী ঘটাবে। একটা, আবার বলতেছি, আবার শুনেন, একটা সিম্পল বাক্যে বা একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকতে পারবে। এরপরে হাজার ভার্ব আসলে কোনো অসুবিধা নেই, সব নন ফাইনাইট হবে। ওই নন ফাইনাইট গুলোর চেহারা কেমন হবে? তিন রকম। হয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে, নাইলে ভার্বের সাথে ইনফিনিটিভ মার্কারটা থাকবে, মানে টু প্লাস ভার্ব ধরেন আপাতত। এটা তো অনেক আলোচনা যে ইনফিনিটিভ, মানে টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ কিনা, এটা আমরা পরে আলোচনা করবো। আর এখানে একটু মজার ব্যাপার আছে, তার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হুম, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের হয় পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, অথবা টু প্লাস ভার্ব থাকবে, অথবা ভার্ব প্লাস। তাহলে আমি কি বললাম, আমি আবার শুনেন, খুব কান খাড়া করে শুনেন। হ্যাঁ, আমি বলতেছি যে এটা, যে যদি একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, যে টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, সেটা অবশ্যই, মানে মানে একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সেটা টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, এবং অন্য যদি কোনো ভার্ব আসে সেখানে, সেটা অবশ্যই নন ফাইনাইট হবে, এবং এটার চেহারা তিন রকম হবে, হয় ভার্ব প্লাস আইএনজি, নাইলে টু প্লাস ভার্ব, আর নাইলে বি ভার্বের বি থ্রি। ওকে, এটা গেল গেল। এবার ফাইনাইট ভার্ব কি, এই যে একটু আগে যে বললাম, এটা এখানে লেখা আছে, চেঞ্জেস অ্যাকর্ডিং টু টেন্স, পার্সন এন্ড নাম্বার। নন ফাইনাইট ভার্ব কি, ডাজন্ট চেঞ্জ অ্যাজ পার টেন্স,
পার্সন এবং নাম্বার। নাম্বার টেন্স অনুযায়ী চেঞ্জ হবে না, পার্সন অনুযায়ী চেঞ্জ হবে না, নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে না, সব সময় তিনটা ফর্মে থাকবে, ভার্বে ভি থ্রি, ভার্ব প্লাস আইএনজি, আর হচ্ছে আরেকটা কি, টু প্লাস ভি ওয়ান, মানে ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম, ঠিক আছে, বেস ফর্ম। ওকে, এবার আসেন আর একটা এক্সাম্পল দেখেন। এ দেখেন, হি লাভস, এস বাই এস যুক্ত হইলো, আবার দে হইলো এস বাই এস নাই। তাহলে এই যে পার্সন অনুযায়ী চেঞ্জ হয়েছে, কিন্তু টু সুইম দেখেন টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, এটাও একই টু প্লাস ভার্ব, চেঞ্জ হয়েছে। হি লাভস টু সুইম ইন দ্য ওশান, আর দে লাভ টু সুইম ইন দ্য ওশান। টু সুইম একই থাকবে, সেন্টেন্সের যেই টেন্সই হোক, এটা টেন্সের সাথে কোনো রিলেশন নাই, এটা আজীবন এই তিনটা ফর্মে থাকবে। এবার আসেন, এই যে এতক্ষণ আমি বললাম যে এই টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে, কি হবে, ভার্ব চেঞ্জ হবে। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বই ধরেন, প্রিন্সিপাল ভার্ব তো ভুলে যান, হ্যাঁ, ফাইনাইট ভার্ব। এই যে ফাইনাইট ভার্বের হচ্ছে আপনার অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, মানে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, আনসার পাইতেও পারেন, নাও পাইতে পারেন। দেখেন এই উদাহরণগুলা, এখন আমি সেন্টেন্স দেখেন একটু, মানে আপনারে আবার বললাম যে হি গোস টু স্কুল, আই গো টু স্কুল টাইপের উদাহরণ না, একটু অভ্যস্ত হন, মানে একটু বড় বড় একটু মানে হালকা একটু বড় সেন্টেন্স, অথবা একটু অন্যরকম সেন্টেন্স, বা এই ওয়ার্ড গুলোর সাথে সাথে শিখে ফেলেন, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে শিক্ষণীয় আছে, প্রত্যেকটা ওয়ার্ডই নতুন, প্রত্যেকটা ওয়ার্ডই নতুন না হইলেও মানে এটার অর্থ আমরা ভালো করে জানি না। দেখেন এই প্রথম সেন্টেন্স উদাহরণ দেখেন, হি ডিভোর্ড দ্য নোভেল ইন আ সিঙ্গেল সিটিং, সে এক বসায় পুরো নোভেলটা গিলে ফেলছে। ডিভোর মানে গিলে ফেলা, আসলে গিলে না, মানে ডিভোর্ডের একটা অর্থ হচ্ছে রিড কুইকলি, হ্যাঁ, দ্রুত মানে শেষ করে ফেলছে আর কি। এখন দেখেন, আচ্ছা একজন জিজ্ঞেস করতে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হইলে এস বাই যুগ, ভাই এইসব এইসব নর্মাল গ্রামারের কথা আমারে বললেন না, কারণ এটা আজকের ক্লাস না। দে লাভস হবে না কেন? ও আচ্ছা, এইসব সকর্ম কর্ম, আচ্ছা ঠিক আছে, ওকে, ডান 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 ডান, আমরা কিন্তু এটা নিয়ে কথা বলবো, এটা ওইসব সোজা প্রশ্নের উত্তর আপনি অটোমেটিক এমনি পেয়ে যাবেন, এগুলা কোনো ইস্যু না। হ্যাঁ, আমাদের মূল ফোকাস হচ্ছে রাইটিং, আর ওগুলা ছোটখাটো প্রশ্ন আমরা এটা নিয়ে কথা না বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন, এখন আমার কোশ্চেন হচ্ছে যে হলুদ দাগ যেটা দেয়া, এটাতে প্রশ্ন করেন সে কি ডিভোর করলো দ্য নোভেল, অবজেক্ট আছে, স্ক্রুটিনাইজ, পুঙ্খানুপুঙ্খানু রূপে দেখা, হি স্ক্রুটিনাইজ দ্য ডকুমেন্ট ফর এনি ইরার্স, এখানে কোনো ভুল আছে নাকি, ফর এনি ইরার্স শিখেন এটা কিভাবে ইউজ হয়। স্ক্রুটিনাইজ দ্য ডকুমেন্ট, এই যে আমি এখন, আপনি বাংলায় বললে অনেক সময় এরকম বলতে পারেন, সে ওই ডকুমেন্টে, এই নথিতে কোনো ভুল আছে নাকি এটা চেক করতেছে, এটা আপনি বাংলা করলে অনেক রকম করবেন। হি মানে সে চেক করতে, হি চেক দ্য ডকুমেন্ট ইফ দেয়ার ইজ এনি ইরর্স, এভাবে বলবেন। দেখেন এটা সংক্ষেপে লেখা যায় ফর এনি ইরর্স, খেয়াল করেন সেন্টেন্স গুলো যে দিছি, এটা নিশ্চয়ই কারণ আছে। আর তারপরে আপনি দেখেন, দে কনস্ট্রাক্টেড এ স্কাই স্ক্রাইপার, হ্যাঁ, স্কাই স্ক্রাইপার ইন দ্য হার্ট অফ দ্য সিটি, কি কনস্ট্রাক্ট করলো, স্কাই স্ক্রেপার মানে বড় বিল্ডিং আর কি, উঁচু মানে দালান, এটা স্কাই স্ক্রেপার বলে, মানে হাই রাইজ বিল্ডিং, হ্যাঁ। তাহলে সে কি কনস্ট্রাক্ট করলো, বাক্যগুলোর অর্থ বলে দিচ্ছি, আপনি রেকর্ড দেখে নিয়েন। যিনি বলতেছেন শরীফ, শরীফ নাকি শরীফা, নাম তো দেখা যাচ্ছে না, আচ্ছা যাই হোক, আচ্ছা শরীফ ভাই, হ্যাঁ, আপনি রেকর্ড দেখে নিয়েন। আমি প্রত্যেকটা বাক্যের অর্থ বলতেছি, দেখেন। দে কনস্ট্রাক্টেড এ স্কাই স্ক্রাইপার ইন দ্য হার্ট অফ দ্য সিটি, মানে শহরের মাঝখানে একবারে হার্টে, হ্যাঁ, দে কনস্ট্রাক্টেড একটা বড় দালান তৈরি করলো। এই যে কনস্ট্রাক্টেড, কি কই তৈরি করলো, বড় দালান। কি স্ক্রুটিনাইজ করবে, পুঙ্খানুপুঙ্খানু রূপে দেখবে ডকুমেন্ট। কি ডিভোর করছে, কুইকলি রিড করছে, নোবেল। এই যে কেউ আমারে একটু বলেন তো, এখানে মাস্টার্ড এর অর্থ কি? মাস্টার, আপনি আজীবন শিখছেন মাস্টার, হ্যাঁ, আবার এটা মাস্টার পিস বলি আমরা। বলেন তো, হি মাস্টার দ্য ইন্টিগ্রেট ড্যান্স রুটিন উইথ ইজ। কেউ কি বলতে পারবেন মানে এখানে মাস্টার্ড মানে কি? গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। মাস্টার্ড মানে হচ্ছে কোনো স্কিল আয়ত্ত করা, হ্যাঁ, অ্যাকোয়ার। কেউ যদি কেউ যদি দেখে বলেন মোবাইল বা অর্থ দেখে বলেন, কোনো লাভ নাই। দেখেন আপনি মানে দেখে বলে দিছেন, মনে করেন এখানে একটা কমেন্ট করছেন, আপনি একটা ভাওবা পাবেন, কোনো লাভ নাই। কিন্তু আপনি যদি যাই না বলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে মাস্টার্ড মানে অ্যাকোয়ার্ড স্কিল, হ্যাঁ,
কিন্তু এই যে আপনি এটা 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 হচ্ছে যে আপনি নিজে থেকে আনসার দিতে পারলে দিবেন, না দিলে দেখবেন না। আপনি যে কমেন্ট করতেছেন এটা অন্য কেউ দেখতেছে না, অত কারো এত সময় নাই আপনার কমেন্ট কি করছেন এটা দেখার। ঠিক আছে? কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে পারলে বলবেন। আমি ধরে নিছি যে আপনারা সবাই যারা কমেন্ট করছেন তারা এটা পারেন। শি মাস্টার্ড দ্য ইন্টিগ্রেট ড্যান্স, ইন্টিগ্রেট মানে একটু জটিল জটিল ড্যান্স রুটিন উইথ ইজ, মানে জটিল ড্যান্স গুলো সে খুব আরামের সহিত কি করে ফেলছে, অর্জন আয়ত্ত করে ফেলছে। মাস্টারিং, হ্যাঁ, মাস্টারের আরো ইউজ দেখবো আমরা, মাস্টারের দিয়ে আরো সেন্টেন্স আছে আজকে। তাহলে এই সব বার ডিভোর, স্ক্রুটিনাইজ, কনস্ট্রাক্টেড, মাস্টার্ড, সবগুলার অবজেক্ট আছে, সবগুলার অবজেক্ট আছে। প্রশ্ন করেন কিবা কাকে দিয়ে, কিবা কাকে দিয়ে, আনসার পেয়ে যাবেন। কিন্তু এই সেন্টেন্স গুলা পড়েন, এই সেন্টেন্স গুলা পড়েন, দ্য রিভার ফ্লোস সুইফটলি, দ্য রিভার, আবার সাউন্ড নাই, বুঝলাম না কাহিনী আমি। আবার আমাদের অ্যাডমিন থেকে কেউ একজন বলেন তো, একটু কমেন্ট করেন তো সাউন্ড ক্লিয়ার কিনা, ক্লাসে বারবার ডিস্টার্ব হচ্ছে সাউন্ডের জন্য। ঠিক আছে, সাউন্ড ওকে। আচ্ছা আসেন, তারপরে দেখেন এই যে এই সেন্টেন্স গুলো দেখেন, দ্য রিভার ফ্লোস সুইফটলি, কি রিভার, এই যে দেখেন আপনি কিবা কাকে দ্বারা প্রশ্ন করেন কি ফ্লোস, সাবজেক্ট পাবেন, কিবা কাকে কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। চার্প, দেখেন দ্য বার্ডস চার্প চিয়ারফুলি ইন দ্য মর্নিং, দ্য লিভস রাসেল, মড়মড় শব্দ করা, ইন দ্য উইন্ড, মানে এই যে মৃদু বাতাসের মধ্যে পাতাগুলা কি মড়মড় শব্দ করছে। দেখেন সাউন্ড গুলা, বাক্যগুলা দেখেন এবং শিখেন যে আমি বাক্য মানে কিভাবে কি লিখতেছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন দ্য, এই দেখেন এখানে একটা সুন্দর ইয়াও শিখেন, দ্য বুক ফেল অফ দ্য সেলফ, ফেলের সাথে অফ হয় মানে ফল অফ আর কি। হ্যাঁ, দ্য বুক মানে শেলফ থেকে বইটা পড়ে গেল। তাহলে আচ্ছা, এই দেখেন ফেল রে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, বা এখানে দেখেন চিয়ারফুলি হচ্ছে যে কি অ্যাডভার্ব, ইন দ্য মর্নিং প্রিপজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, সুইফটলি অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কখনো কি হয় না, বাক্যের অবজেক্ট হইতে পারে না। সুতরাং এই এই বাক্যে কোনো অবজেক্ট নাই। যেই বাক্যে অবজেক্ট নাই, যেই ভার্ব অবজেক্ট বহন করে না, সরি অবজেক্টিভ লিখে ফেলছি একটু, যেই ভার্ব অবজেক্ট বহন করে না তারে আমরা বলবি অকর্মক ক্রিয়া, সকর্মক অকর্মক। এটা বাংলা আমার জানারই দরকার নাই, বাংলা ভুলে যান এখন থেকে, কারণ আপনি ইংরেজি চিন্তা করতে করতে অভ্যস্ত হন। মানে না, বাংলা না বললেই ভালো, মানে চিন্তাও করার দরকার নাই, ইংরেজিতে চিন্তা করেন। ট্রান্সিটিভ ভার্ব রিকোয়ার্স অ্যান অবজেক্ট টু কমপ্লিট ইন মিনিং, ইনট্রান্সিটিভ ভার্ব ডাজন্ট রিকোয়ার অ্যান অবজেক্ট, কোনো অবজেক্ট তার দরকার নাই টু কমপ্লিট ইন মিনিং। এবার আমাকে বলেন যে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ইনট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। এই পর্যন্ত আমরা কি বুঝছি, যে ভার্ব হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, ফাইনাইট নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, আর হচ্ছে নন টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, নন ফাইনাইট ভার্ব হবে না। নন ফাইনাইট ভার্বের চেহারা তিন রকম, তিন রকম চেহারা আমরা দেখছি। এবং ফাইনাইট ভার্বের মধ্যে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে যে অবজেক্ট থাকবে আর একটা অবজেক্ট থাকবে না, এই জন্য এটা ট্রান্সিটিভ বা ইন্ট্রান্সিটিভ বলি। ঠিক আছে, এবার দেখেন রিক্যাপচুলেট। হ্যাঁ, আমরা একটু যদি একজনকে দিয়ে জিজ্ঞেস করতে পারতাম সেটা খুব ভালো হইতো। আমি একটু স্ক্রিনশট অফ করে এই পর্যন্ত বোঝা আমার জন্য খুব জরুরি। একজন হাত তোলেন, কে বলতে চান, আমি বলি একটু র্যান্ডমলি আপনারা জিজ্ঞেস করি। সেটা হইলো, তাহলে ফাইনাইট ভার্ব আমরা বুঝলাম, ফাইনাইট ভার্ব আমরা বুঝলাম যে ভার্ব হচ্ছে যে টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়। নন ফাইনাইট ভার্ব কি, যেটা টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হবে না, এবং এটার চেহারা তিন রকম। ভার্বের ওই পাপি একটু ভুল বলছেন, ভার্বের সাথে আইএনজি আর ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম না, বেস ফর্ম বললে হবে কিন্তু আপনি আবার টু প্লাস ভার্ব বলা যাবে না, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, আর হচ্ছে যে ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, ট্রানজিটিভ কি, ইনট্রানজিটিভ কি আপনারা বুঝলেন, আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আসেন একটু টেস্ট, আপনারা খালি চ্যাটে আনসার দিতে থাকবেন এখন। এই যে এটা টেস্ট ইউর সেলফ, আমরা একটু টেস্টও রাখছি আপনার জন্য। বলেন এটা ডিসকাস ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব, ফাস্টার। এবং সেন্টেন্সটা বোঝার চেষ্টা করেন, না বুঝলে চ্যাটে বলেন যে আমি সেন্টেন্সটা বুঝি নাই। দে ডিসকাস দ্য ইমপ্লিকেশন অফ দ্য নিউ পলিসি ডিউরিং দ্য মিটিং।
কেন ফাইনাইট? কারণ হচ্ছে যে কি ডিসকাস করলো, দ্য ইমপ্লিকেশনস অফ দ্য নিউ পলিসি, নতুন পলিসির ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন কি হবে বাস্তব, মানে এটার কাজ কি হবে বাস্তবায়ন, মানে এটারে বলতে পারি আমরা এটার অ্যাপ্লিকেশন কি হবে, সেটা হচ্ছে যে নিয়ে ডিসকাস করা হয়েছে। মানে কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে আনসার পাচ্ছি। এখানে এই সেন্টেন্সটা দেখেন, আমরা একটু এবার ওই যে আই রাইট ইউজ করছি না তখন, আই রাইট এক্সাইটিং থ্রিলার্স। দেখেন আমরা এখন রাইট বাদ দিয়ে আমরা বলছি যে দা অথর পেন্ড, আই বাদ দিয়ে দা অথর আনছি। খেয়াল করেন চেঞ্জ হচ্ছে কিভাবে। এই যে আই বাদ দিয়ে দিছি, এখানে নিছি আই ছিল অথর, রাইট ছিল, আমি এখন বলছি যে পেন। পেন্ড মানে কি? রাইট। ঠিক আছে, পেন এখানে আমরা পেন কলমটা আমরা কি হিসেবে ইউজ করলাম? ভার্ব হিসেবে ইউজ করলাম। তাহলে দা অথর পেন্ড এ গ্রিপিং নোভেল। এই যে এখন এই এই নোভেলও বলতে পারতাম, একটা গ্রিপিং ঢুকাই দিলাম মাঝখানে, ঠিক আছে, একটা ফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব ঢুকাই দিলাম। দেখেন দ্য অথর পেন্ড এ গ্রিপিং নোভেল দ্যাট, আবার একটু বাড়াইও দিলাম, দেখেন একটা ক্লজও যুক্ত করে দিলাম, দ্যাট ক্যাপটিভেটেড রিডার্স ওয়ার্ল্ড ওয়াইড। এখন বলেন তো এই পেনটা কি ফাইনাইট না নন ফাইনাইট? অবশ্যই ফাইনাইট। সে কি লিখছে অথর? এ গ্রিপিং নোভেল। হ্যাঁ, একটা এক্সাইটিং নোভেল লিখছে, গ্রিপিং নোভেল, মনোমুগ্ধকর নোভেল লিখছে। আচ্ছা, তারপরে দেখেন এটা বলেন, এই যে এই দ্য সান শোন ব্রাইটলি ইন দ্য ক্লিয়ার ব্লু স্কাই। এখন এই সেন্টেন্সটা দেখেন, একটু একটু সেন্টেন্সে অভ্যস্ত হন ফ্রি হ্যান্ড রাইটিং এ, আমরা একটু পরে যাব। আচ্ছা, গ্রিপিং হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুইটাই। ভার্ব মানে নন ফাইনাইট ভার্ব পার্টিসিপল, ওটা আমরা পরে পড়বো। একজন প্রশ্ন করছেন, সাবিদ হোসাইন। আচ্ছা, দ্য সান শোন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, আমি বলতাম দ্য সান শোন ইন দ্য ক্লিয়ার স্কাই, ইন দ্য স্কাই, ইন দ্য ক্লিয়ার একটা নতুন কিছু যোগ করছি। আবার ব্লু আমি না দিলেও সেন্টেন্স হইতো, ইন দ্য স্কাই দিলে হইতো, আবার ব্রাইটলি না দিলেও হইতো। দেখেন কিভাবে কিভাবে ভিতরে সেন্টেন্সের ইয়া ঢুকতেছে। এগুলা কেন ঢুকতেছে আমরা পরে জানবো। দ্য দ্য সান দ্য সান শোন ব্রাইটলি মানে জ্বলে উঠলো, কি ব্রাইটলি উজ্জ্বল ভাবে, উজ্জ্বল ভাবে কোথায়? ইন দ্য ক্লিয়ার ব্লু স্কাই মানে পরিষ্কার নীল আকাশে। আচ্ছা, হ্যাঁ, ব্রাইটলি অ্যাডভার্ব, ধূমকেতু ব্রাইটলি হচ্ছে অ্যাডভার্ব। এই যে আপনি বাক্যের ভার্বের শেষে অ্যাডভার্ব ঢুকাইতে পারবেন, যেটা হচ্ছে যে ভার্বকে মডিফাই করে। ইন দ্য ক্লিয়ার স্কাই, এই যে এই গত ক্লাসে আমরা বলছিলাম স্কাই হচ্ছে নাউন, এর আগে আমরা একটা ব্লু যোগ করলাম, এটা কালার যোগ করলাম, এটা অ্যাডজেক্টিভ। এই যে এভাবে এভাবে সেন্টেন্স বড় করা যায়। দ্য সেন্টেন্স এটা সিম্পল ফর্মে ছিল এরকম, দ্য সান শোন ইন দ্য স্কাই, গল্প শেষ। কিন্তু আমি কি করলাম? ব্রাইটলি কি দিলাম? ক্লিয়ার ব্লু স্কাই। এই যে সেন্টেন্স বড় হয়ে গেল। এটা আমার এখনো কনসার্ন না, জাস্ট একটু একটু করে অভ্যাস অভ্যাস করাচ্ছি আপনাকে। তাহলে এখানে দেখেন কি ইয়া বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কাকে জ্বালা, মানে কে কাকে জ্বলে উঠলো, প্রশ্ন আছে। প্রশ্ন যদি করেন কিভাবে, তাহলে ব্রাইটলি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন এই, এটা দেখেন, উই ফিনিশ পেইন্টিং দ্য হাউস বিফোর দ্য রেইন স্টার্টেড। আমি কিন্তু আপনার উদাহরণ এটাও দিতে পারতাম, দা উই ফিনিশড পেইন্টিং দ্য হাউস, গল্প শেষ। কিন্তু আমি একটু যোগ করে দিছি, একটু একটু আপনার অভ্যস্ত করানোর জন্য, বিফোর দ্য রেইন স্টার্টেড মানে বৃষ্টি শুরু হওয়ার আগেই উই ফিনিশড পেইন্টিং দ্য হাউস। তাহলে আমরা কি শেষ করলাম? পেইন্টিং দ্য হাউস। অবজেক্ট আছে, আছে। তাহলে এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এটা হচ্ছে যে ইনট্রানজিটিভ, সরি ট্রানজিটিভ, কারণ হচ্ছে অবজেক্ট আছে। ফাইনাইট নন ফাইনাইট? অবশ্যই ফাইনাইট। দ্য চিলড্রেন লাফড আনকন্ট্রোলেবলি অ্যাট দ্য ক্লাউনস অ্যান্টিক মানে ওই বাজিকরের ওই যে নানা ভঙ্গিমা, মানে ওর কাজকর্ম দেখে তারা হচ্ছে যে মানে অনিয়ন্ত্রিত ভাবে আনকন্ট্রোলেবলি হাসলো। তাহলে আমি তো সেন্টেন্স এখানে শেষ করে দিতে পারতাম, এগুলো নাই। দেখেন দ্য চিলড্রেন লাফড, কি কাকে দ্বারা প্রশ্ন করেন? কোনো আনসার নাই। ঠিক আছে, ফাইনাইট এবং এফ এবং টি বলছেন, হবে না। টি না, ইন্ট্রান্সিটিভ। কাকে হাসলো, কি হাসলো, কোনো আনসার নাই, এই জন্য এটা ইনট্রানজিটিভ। এবং এটা অবশ্যই ফাইনাইট, কারণ এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়েছে, লাফট হয়েছে সাবজেক্টের পরে। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমি কিভাবে আপনি সেন্টেন্স বড় করে দেখেন। এই যে এই উদাহরণে আস্তে আস্তে আমরা অনেক পরে আরো যাবো, কিন্তু একটু দেখেন দ্য চিলড্রেন লাফ, সেন্টেন্স শেষ হয়ে গেছে, কিন্তু আনকন্ট্রোলেবলি কিভাবে এবং কেন হাসলো? এট দ্য ক্লাউনস অ্যান্টিক, এই যে আস্তে 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 লেজ যুক্ত হইতেছে। একটু একটু দেখেন, একটু একটু দেখেন, এখনই মানে ইয়া হওয়ার দরকার নেই, একটু একটু দেখেন। এবার হচ্ছে আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা, আমরা এই যে মূল আলোচনায় আসতে 10টা 35 বাজায় ফেলছি মোটামুটি, ধরেন আর 15-20 মিনিট
মানে আমরা মূল আলোচনায় থাকবো। তারপরে হচ্ছে যে আমরা ট্রান্সলেশন ডিরেক্ট প্র্যাকটিসে যাব। আপনারা নিজে নিজে করবেন আমার সাথে। আমরা মাইক্রোফোন অন করে দিব, আপনি কথা বলবেন আমার সাথে এবং ট্রান্সলেশনও করবেন। আচ্ছা, এবার হচ্ছে আমি চ্যাট অপশন পুরো অফ করে দিলাম, আপনি একটানা বুঝতে থাকেন এখন আমি কি বলি। হ্যাঁ, একটানা চ্যাট অপশন অফই থাকুক। আমাদের অ্যাডমিন থেকে চ্যাট অপশনটা একটু অফ করে দেন, পরে আমি বললে আবার চালু করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নন ফাইনাইট ভার্ব আমাদের আজকের মূল আলোচনার বিষয়। নন ফাইনাইট, সবাই ভালো করে খেয়াল করেন। এবার আমরা মূল জায়গায় চলে আসছি। জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এই যে আজকের আমরা ক্লাসে দুইটা জিনিস রাখছি, এক হচ্ছে জিরান্ড আর একটা হচ্ছে পার্টিসিপল। যদি ক্লাস আজকে জিরান্ডে শেষ হয়ে যায়, শেষ হয়ে যাবে। আমার মনে হয় জিরান্ড পর্যন্ত আমরা কিছু ডিস্টার্বিং বা অন্যান্য কিছু কারণে আমরা জিরান্ড পর্যন্ত শেষ করে দিতে হবে। পরের ক্লাসে আমরা পার্টিসিপল ইনফিনিটিভ হয়তো যাবো। কোনো কোনো অসুবিধা নাই, যদ্দূর পারবো আমরা যদ্দূর পর্যন্ত আপনারা বুঝবেন না অত দূর পর্যন্ত আমরা ক্লাস নিতে থাকবো। কোনো অসুবিধা নেই। আসেন জিরান্ড। এখন নন ফাইনাইট ভার্ব আমি একটু আগে বলছি কি অনুযায়ী চেঞ্জ হবে না, টেন্স অনুযায়ী চেঞ্জ হয় না। এগুলা কোনোটাই টেন্স অনুযায়ী চেঞ্জ হবে না, পার্সন অনুযায়ী চেঞ্জ হবে না, আর হচ্ছে কি নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে না। বারবার বলতেছি যেন মাথার মধ্যে ঢুকে যায়। এটা তিন রকম চেহারা। এক হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব। কিন্তু টু প্লাস ভার্ব কি না এটা আমরা পরে দেখবো। এখানে একটু মানে আপনার বুঝার ব্যাপার আছে। বেসিক্যালি ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্ম। কেন এটা আমরা পরে বলবো। হ্যাঁ, পরে যখন ইনফিনিটিভ পড়াবো। পার্টিসিপল, পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের ভি থ্রি। ওকে, এখন আসেন এই যে আমি এটা এখানে লিখছি, এরা দেখতে কেমন। দেখতে তিন রকম। ভার্ব প্লাস আইএনজি, বেস ফর্ম খুব ইম্পর্টেন্ট, এই জন্য হলুদ করে রাখা হয়েছে বেস ফর্ম। ইনফিনিটিভ মানে বেস ফর্ম, টু প্লাস ভার্ব না। টুটা হচ্ছে বেসিক্যালি ইনফিনিটিভ মার্কার। ইনফিনিটিভ মার্কার বলে এটারে। টু যদি প্রিপোজিশন হইতো বা টু প্লাস ভার্ব যদি ইনফিনিটিভ হইতো, তাহলে জীবনও ভার্বের বেস ফর্ম হইতো না, ভি ওয়ান হইতো না। টু যখনই প্রিপোজিশন হিসেবে কাজ করবে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। এই জটিল জিনিস আমরা পরে বুঝবো। টু এখানে প্রিপোজিশন না, মনে রাখেন, ইট ইজ নট আ প্রিপোজিশন। তারপরে হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পার্টিসিপলও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, জিরান্ডও হয়। প্রিলির পরীক্ষায় কি আসে, কোনটা পার্টিসিপল কোনটা জিরান্ড, দুইটাই তো ভার্বের সাথে আইএনজি, ঠিক না? এই কোনটা, এটা আমরা প্রিলির আজকেও ক্লিয়ার হয়ে যাবে, প্রিলিতে আমরা আবার পড়াবো। কিন্তু মানে আজকেই মানে ইট শুড বি ক্লিয়ার। হ্যাঁ, তারপরে ভার্বের বি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের কথা বলতেছি। বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে আসেন এরা দেখতে কেমন। এই যে উদাহরণ, এরা দেখতে কেমন একটু দেখে দেখছেন না? এই যে দেখেন, স্টার্টিং ইজ হাফ ডান দ্য ব্যাটল, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা না থাকলে বাক্য হবে না। আর স্টার্টিং নন ফাইনাইট, কেমনে বুঝছেন? স্টার্টিং হাফ দ্য ব্যাটল সেন্টেন্স হয় নাই, সুতরাং স্টার্টিং থাকলে সেন্টেন্স হবে না, আমার একটা ফাইনাইট ভার্ব লাগবে। ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটা এই জন্য আমি বুঝছি এটা এটার নাম নন ফাইনাইট এবং এটা বাক্যের কি হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে, সেটা আমরা পরে একটু পরে আসতেছি। এরপরে এটা এই যে টু প্রিপেয়ার, এখানে দুইটা ফাইনাইট, দুইটা ইনফিনিটিভ। একটা হচ্ছে এটাও ইনফিনিটিভ, এটাও ইনফিনিটিভ। এটা কেন ইনফিনিটিভ হইলো সেটা আমরা পরে আলোচনা করব। আপাতত দেখেন যে টু প্লাস ভার্ব এটা ইনফিনিটিভ, এই যে ভার্বের ভি থ্রি এটা ইনফিনিটিভ। এন্ড এটা কেন, এটা ভার্বের ভি থ্রি, এটা তো ফাইনাইট ভার্ব হইতে পারতো, এটা ফাইনাইট ভার্ব না। এটার ফাইনাইট ভার্ব হচ্ছে যে এইখানে বিকাম। দেখেন এই পুরাটা বাদ দিয়ে দেন, এই পুরাটা নাই। না থাকলে কি হবে, দ্য বুক বিকেম বেস্ট সেলার, বইটা কি হয়েছে, বেস্ট সেলার হয়েছে। তাহলে সেন্টেন্স হবে। কিন্তু রিটেন বাই ড্যান ব্রাউন, মানে কে লিখছে এটা জাস্ট আমি এক্সট্রা করে বললাম। এই যে এইখানের মধ্যে কোনো সাবজেক্টের সাথে এটার কোনো সম্পর্ক নাই, টেন্সের সাথে কোনো সম্পর্ক নাই। এটা প্রেজেন্ট টেন্স হইলেও রিটেন হইতো, পাস্ট টেন্স হইলেও রিটেন হইতো, ফিউচার টেন্স হইলেও রিটেন হইতো। এই জন্য এটা হচ্ছে নন ফাইনাইট। এই তিন রকম চেহারা হয়। তারপরে আরেকটা এক্সাম্পল দেখেন, সিইং ইজ বিলিভিং। সিইং ইজ বিলিভিং, ভার্বের সাথে আইএনজি, ভার্বের টু, ভার্বের ভি থ্রি। যাই হোক, এটা আপনি বাসায় দেখবেন, এটা আরেকটা এক্সাম্পল দিলাম। এবার আসেন জিরান্ড কি। জিরান্ড কি গুরুত্বপূর্ণ দেখেন। এবার হচ্ছে আমরা মূল, এতক্ষণ মূল আলোচনায় ছিলাম, মানে এখন মূল জায়গায় যাচ্ছি। দেখেন জিরান্ড কি। আমরা সবাই জানি জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। আয় হ্যাঁ, কি হলো এটা? আচ্ছা, জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু ভার্ব প্লাস আইএনজি তো পার্টিসিপলও, প্রেজেন্ট পার্টিসিপলও। কিন্তু এটা আমরা পরে পার্থক্যগুলো পরে দেখবো কেমনে আপনি চিনবেন। কিন্তু এই যে জিরান্ড,
এটা বেসিক্যালি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তো, এই জন্য হচ্ছে এটার নাম ভার্বাল নাউন। এটা একই সাথে ভার্বের কাজ করে, ভার্বের কাজ করবে, আবার এটা একই সাথে নাউনের কাজ করবে, এটারও কাজ করবে। এই জন্য এটার নাম ভার্বাল নাউন। ভার্বাল নাউন কেন? ভার প্লাস আইএনজি হয়ে, এটা আমরা ওই যে নাউনের ক্লাসে শিখছি, কোনো শব্দের শেষে যদি আইএনজি থাকে সেটা কি হয়? নাউন হয়। এই জিরান্ড বেসিক্যালি হচ্ছে নাউন। কিন্তু এটা কোত্থেকে তৈরি হয়েছে? ভার্ব থেকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। এই জন্য এটার নাম ভার্বাল নাউন। আশা করি ক্লিয়ার। আবার জিরান্ডের একটা মজার ব্যাপার আছে, জিরান্ড ফ্রেজ অথবা জিরান্ড। জিরান্ড ফ্রেজ কি যদি না বুঝেন আজকে কোনো অসুবিধা নাই, পরের ক্লাসে আমরা ফ্রেজ পড়াইলে বুঝবেন। এই যে পরের 2-3 ক্লাস পরে জিরান্ড ফ্রেজ অথবা শুধু জিরান্ড, আপনি ইট সেন্টেন্সে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন। ইট দিয়ে যদি রিপ্লেস করলে মিলে যায়, একটা সূত্র শিখে গেলেন যে ইট দিয়ে রিপ্লেস করলে যদি মিলে যায় সেটার নাম জিরান্ড, আর না মিললে এটার নাম পার্টিসিপল। পরে আরো বিস্তারিত আমরা পড়ব। কিভাবে বাক্য গঠন করে জিরান্ড? জিরান্ড দিয়ে আমরা কিভাবে বাক্য বানাই? একটা আমরা দুইটা ভার্ব দেখবো, দেখেন এই যে আমি দুইটা ভার্ব নিছি আপনাদের জন্য যে বোঝার জন্য। এই দুইটা ভার্বকে আমরা সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ করব, করে আপনাকে দেখাবো যে জিরান দিয়ে বাক্য কিভাবে তৈরি হয়। দেন এই সুইম ওয়ার্ডটা, সাঁতার কাটা, রিড ওয়ার্ডটা, আমি হচ্ছে জিরান যত যত জায়গায় বসে আমি অত অত জায়গায় এটা রিপ্লেস করব। এখন রিপ্লেস করে আপনারা দেখাবো বা দেখানোর চেষ্টা করব যে জিরান দিয়ে বাক্য কিভাবে তৈরি হয়। এখন এটা কাইন্ড অফ আপনি রিট্রান্সলেট হিসেবে ধরতে পারেন, আমি ইংরেজি থেকে বাংলা বলে দিব মুখে, এরপরে বাংলা থেকে ইংরেজি করাবো প্র্যাকটিক্যাল একটু পরে। প্রথমত জিরান্ডের ইউজ হচ্ছে ইউজেস, ইউজেস ইউজেস হচ্ছে এটা সেন্টেন্সের সাবজেক্ট রূপে বসে, এটা প্রিলিতে আপনার আসবে। আপনি যখনই ভার্ব প্লাস আইএনজি দেখবেন এবং সেটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কে দ্বারা প্রশ্ন করলে পাবেন, হ্যাঁ, তখন এটা বুঝবেন যে এটা হচ্ছে নাম জিরান্ড। কারণ হচ্ছে পার্টিসিপল কখনোই সেন্টেন্সের সাবজেক্ট হবে না। সেটা আমরা পরে যাব। আপাতত এই যে আমি আমি এখন উদ্দেশ্য এটা না যে জিরান্ড কই বসে, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার জিরান্ড সেন্টেন্সে কিভাবে ইউজ হয়। এই যে দুইটা সুইমার রিডিং, সুইমার রিডিং। এখন দেখেন, সুইম সুইমিং ইজ মাই ফেভারিট ফর্ম অফ এক্সারসাইজ। সুইমিং হচ্ছে আমার সবচেয়ে মানে এক্সারসাইজের যতগুলো ফর্ম আছে সব ধরনের মধ্যে সুইমিংটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ফেভারিট। সুইমিং এ দেখেন আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, সুইমিং এর জায়গায় আপনি ইট বসান, ইট ইজ মাই ফেভারিট ফর্ম অফ এক্সারসাইজ, সেন্টেন্স হয়ে যাবে। সুতরাং এটা জিরান। এটা দেখলেন। এখন রিডিং এ ইউজ করেন, আমি কিন্তু এই যে বুকটা বাদ দেন, রিডিং হেল্পস ইমপ্রুভ মাই ভোকাবুলারি হবে, সেন্টেন্স কারেক্ট। কিন্তু আমি বলছি রিডিং বুকস, তাহলে এটা কি জিরান্ড ফ্রেজ? কিন্তু জিরান্ড ফ্রেজ আপনার বোঝার দরকার নাই। এখন আমারে বলেন যে রিডিং বুক, শুধু রিডিং তো হইতে পারতো, আমি বুকস কেন বসালাম? এটা কি জিরান্ড হইছে? হইছে কেন? রিডিং হচ্ছে যেহেতু ভার্ব থেকে আসছে, জিরান্ড যেহেতু ভার্বাল নাউন, জিরান্ড যেহেতু ভার্বাল নাউন, সুতরাং ভার্ব তো একটা অবজেক্ট নিবেই, ট্রান্সিটিভ ভার্বের মতো। ট্রান্সিটিভ ভার্ব একটা অবজেক্ট নিবেই। রিডিং এর অবজেক্ট হচ্ছে বেসিক্যালি বুকস। এটা যদি না বুঝেন আপাতত বুঝার দরকার নাই। রিডিং বুকস হেল্পস ইমপ্রুভ মাই ভোকাবুলারি। তাহলে রিডিংস হেল্পের পরে সাধারণত টু হয় না, কিন্তু টু হয় হয় না, ওটা ব্রিটিশ আমেরিকান ইস্যু আছে, কিন্তু আমরা আপাতত না বসাই করি, এটাই শিখেন। তাহলে রিডিং বুকস হেল্পস, তাহলে এটা আমি এখানে কি হিসেবে বসলো? সাবজেক্ট হিসেবে। এবং আমি আপনি দেখলেন যে এটার একটা অবজেক্টও আছে। এটা পুরোটা জিরান্ড ফ্রেজ, কিন্তু আপাতত আপনি বুঝেন যে এটা জিরান্ড সেন্টেন্সে এভাবে বসে, জিরান্ডের পরে। এখন এখন আপনি কেউ আমাদের প্রশ্ন করতে পারেন রিডিং বুকস, এখানে তো বুকস এর নাউনের আগে বসছে, এটা তো অ্যাডজেক্টিভ হইতে পারতো। হয় নাই। অ্যাডজেক্টিভ যখন হবে তখন আপনি সেন্টেন্সের উল্টাই টেস্ট করতে পারবেন যে এটা অ্যাডজেক্টিভ কিনা নাউন। দেন বুক ইজ রিডিং, বুক কোনো রিডিং পড়তে পারে না। যেন আপনি যখন কোনো এই যে এক্সাইটিং থ্রিলার, একটু আগে পড়ছেন না, এক্সাইটিং, এক্সাইটিং থ্রিলার, আমাদের গ্রিপিং নোভেল, এক্সাইটিং থ্রিলারে আপনি সেন্টেন্সটা উল্টা করে দেন, দেখেন থ্রিলার ইজ এক্সাইটিং, ইজ যোগ করে দেন, দেখেন সেন্টেন্স মিলে গেছে। তার মানে এটা এটারে মডিফাই করতেছে। কিন্তু এখানে রিডিং কিন্তু, রিডিং কিন্তু বুকরে মডিফাই করতেছে না। এটা হচ্ছে রিডিং, হচ্ছে বুকটা হচ্ছে রিডিং এর অবজেক্ট। দ্যাট উল্টা করে দেন বুক ইজ রিডিং, হয় নাই, হাস্যকর হয়ে যাবে। সুতরাং এটা জিরান্ড। আশা করি এই জটিল ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরে এটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবেও কাজ করে। এই যে কি, কি স্টার্ট সুইমিং, সাঁতার শুরু করো, কি শুরু করবে? সুইমিং। এখন এখানে দেখেন দুইটা ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব।
একটু আগে আমি আপনারে বলছি যে একটা সিম্পল বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকতে পারবে, আর যদি কোনো ভার্ব আসে সেটার মাস নন ফাইনাইট করতে হবে। আপনি জীবনও বলতে পারবেন না স্টার্ট সুইম, হবে না। কেন? কারণ এটারে আমার আইএনজি যোগ করে নন ফাইনাইট করতে হবে। একটা সিম্পল বাক্যের একটা ফাইনাইট ভার্ব থাকলে আর একটা নন ফাইনাইট করতে হয়। ঠিক একই রকম ভাবে এই রিডিং বুকসও একটু আগে ব্যাখ্যা দিছি। আপনি আই লাভ কি পছন্দ করি, রিডিং বুকস। কেন রিডিং, এরপরে কেনটা অন্য হিসাব, এটা হচ্ছে আর্টিকেল বা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা আমরা পরে যাব। আমি কি পছন্দ করি, রিডিং বুকস টু ইমপ্রুভ মাই ভোকাবুলারি, বই পড়তে পছন্দ করি আমার ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য। জন্য নইলে এগুলো অ্যাডভার্ব হয়, পরে যাব। আচ্ছা, তারপরে আমরা কমপ্লিমেন্ট বলছিলাম একটু আগে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে যে দেখেন, এটা বাদ দিয়ে দেন। কমপ্লিমেন্ট আপনি বলছি সাবজেক্টের আরেকটা পরিচয়, এটা সেন্টেন্সের অবজেক্টের মতো কাজ করে কিন্তু অবজেক্ট না। আচ্ছা, কি বা কাকে কি দিয়ে প্রশ্ন করলেন? ফ্লোটিং অন ওয়াটার, হ্যাঁ, ফ্লোটিং অন ওয়াটার ইজ, মানে ইজ সুইমিং, মানে ফ্লোটিং অন ওয়াটার যা, সুইমিং ও তা, মানে পানির মধ্যে ভাসা মানে সুইমিং। তাহলে ইজ দিয়ে এটা আমরা দুইটারে যুক্ত করছি, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি হয়, কমপ্লিমেন্ট হয়। ই বি ভার্ব, মানে ওই যে ওই দিন একটা গল্প দিয়ে এসে গেলাম না, বি, বি মানে ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলা, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবে বসে। ঠিক একই রকম ভাবে হোয়াট আই লাভ, আমি যা পছন্দ করি, এটাও এখন ক্লজ হয়ে গেল। ক্লজ আমরা পরে শিখবো, কিন্তু একটু অভ্যস্ত হন একটু বড় সেন্টেন্সে। যে হোয়াট আই লাভ, আমি যা পছন্দ করি সেটা হচ্ছে রিডিং বুকস, মানে আমি যা পছন্দ, রিডিং বুকস যা, আমার পছন্দ তা, বা আমার ভালোবাসার জায়গা তা। এই যে এটা বি, এটা বি ভার্ব, এটা হচ্ছে যে লিঙ্কিং ভার্ব। এই জন্য এটা হচ্ছে যে কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা কিভাবে ওই যে নাউনের মতো, ওই যে একজন আমার গত ক্লাসে আবার বলি, উনি প্রশ্ন করছে যে আমি কেন নাউন এগুলো চিনে আমার কি লাভ হবে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, এগুলো চিনে আমার কি লাভ? এই লাভ হচ্ছে এটা, আপনি নাউন সেন্টেন্সে যেই যেই জায়গায় বসে, নাউন জিরান্ডও একই জায়গায় বসবে। কেন বসে? কারণ জিরান্ডের কাজও হচ্ছে যে নাউনের মতো কাজ করে। নাউনের মতো কাজ করে। ওই যে প্রিপোজিশনের পরে নাউন বসে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশনের পরে বসে। এখন এই যে এগুলা কখন লাগবে, কোথায় লাগবে, আপনার প্রিলিতে লাগবে। প্রিলিতে আপনারা যখন প্রিপোজিশনের পরে একটা ভার্ব প্লাস আইএনজি দেখবেন, আপনি চোখ বন্ধ করে এটা জিরান আনসার করে দিবেন। আমরা প্রিলির ক্লাসে আবার পড়াবো এটা বিস্তারিত, ঠিক আছে? তো এই যে দেখেন, এটা প্রিলির জন্য, প্রিলিটা খুবই সিম্পল, আপনি রিটেন বললে প্রিলি হয়ে যায়, কিন্তু আপনি তাও মানে ওখানে তো ধরে ধরে আমরা প্রশ্ন প্র্যাকটিস করাবো যে কেমন আগে আসছে। হ্যাঁ, তো এখানে তো প্রশ্ন প্র্যাকটিস করার কিছু নেই, এখানে আমরা ডিরেক্ট ট্রান্সলেশন প্র্যাকটিস করবো, ডিরেক্ট প্র্যাকটিস করবো। এখানে আপনারা আগে চেনানো হচ্ছে। এখনই আমরা একটু পরে যাব যে ছোট ছোট বাক্য অনুবাদ করবো, এবং পরে আবার যখন বড় বড় প্যারাগ্রাফ অনুবাদ অনুবাদ করবো তখন এগুলো আমাদের কাজে লাগবে। ঠিক একই রকম আর পড়লাম না, এটা হচ্ছে যে রিডিং হুমায়ুন। আই ওয়াজ পানিশড ফর রিডিং হুমায়ুন আহমেদ বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে আমি হুমায়ুন আহমেদ পড়তেছি। হুমায়ুন আহমেদ পড়তেছেন মানে কি হুমায়ুন আহমেদের পড়তেছেন না, রিডিং হুমায়ুন আহমেদ মানে হচ্ছে হুমায়ুন আহমেদের নোবেল বা তার কোনো লেখাপড়া। আচ্ছা, আফটার ডিটারমাইনার, ওই যে দ্য প্রোগ্রেস অফ দ্য ক্লাস ইজ ভিজিবল, যারা ইয়া ইয়া দেখে আসছেন তারা জানেন, মনে আছে। ওই যে গত ক্লাসে বলছি দা রবের মাঝখানে একটা রুল আজীবন শিখছেন, ওইটা মানে এটার মাঝখানে নাউন হয়। তো আমরা এটা চেঞ্জ করে গত ক্লাসে বলছি আর্টিকেল এবং প্রিপোজিশন, যে এখানে ইন হইলেও কোনো সমস্যা ছিল না, ইন হইলেও এখানে এ হইলেও যদি থাকে তাহলে এটা মাঝখানে নাউন হয়। দ্য রিডিং অফ নোভেলস ইজ অলওয়েজ থ্রিলিং। আবার আমি বলছি ডিটারমাইনারের পরে, ডিটারমাইনার গত ক্লাসে বলা হয়েছে ডিটারমাইনার কি, সকল আর্টিকেলে ডিটারমাইনার, আবার সকল পসেসিভই ডিটারমাইনার, ঠিক আছে? এখন এই যে পসেসিভ, ডাজ মাই স্মোকিং অ্যানয় ইউ, আমি যে স্মোকিং করতেছি তুমি কি বিরক্ত হচ্ছ বা বিরক্ত হও? এই যে মাই ডিটারমাইনার, ডিটারমাইনার, এই ডিটারমাইনারের পরেও এটা আমরা বসাইতে পারি। এই যে আপনি এখন খেয়াল করেন, একটু পরে আমরা যে বাক্য করব, এই বাক্যগুলাতে ডিটারমাইনারের পরে আপনার জিরান বসাইতে হইতে পারে। হ্যাঁ, তারপরে আপনার এই যে ডিটারমাইনারের পরে মানে যে প্রিপোজিশনের আগে বসাইতে হইতে পারে, তারপরে এই যে প্রিপোজিশনের পরে বসাইতে হইতে পারে। এই সবগুলার বাংলা উদাহরণ আমরা রাখছি ট্রান্সলেট করার জন্য, এই জন্য এগুলো দেখানো হচ্ছে। তাহলে আমি আরেকটু রিক্যাপিচুলেট করি, দেখেন সেন্টেন্সের সাবজেক্ট, এই দুইটারে আমি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ করছি এখানে, এই জায়গায় অবজেক্ট হিসেবে ইউজ করছি রিডিং আর সুইমিং কে, এই জায়গায় হচ্ছে যে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করছি, এখানে হচ্ছে প্রিপোজিশনের পরে ইউজ করছি, এখানে হচ্ছে যে আমরা ডিটারমাইনারের পরে ইউজ করছি। এখন দেখেন, মজার ব্যাপার হচ্ছে যে এই যে ছোটবেলা থেকে আমাদেরকে শিখাইতো না, এই যে এই ভার্ব গুলার পরে হয় কি হয়, এইসব ভার্ব আছে কতগুলা, ভার্বের পরে হচ্ছে যে ভার্বের সাথে অলওয়েজ আইএনজি হয়, কখনো টু প্লাস ভার্ব হয় না সাধারণত। মানে একটা এই ভার্ব গুলা যখন কোনো বাক্যে ফাইনাইট ভার্ব হিসেবে বসবে, তখন অন্য কোনো ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। সেই ভার্ব গুলা কি, অ্যাডমিট, কনসিডার, ডিসলাইক, পোস্টপোন, নো হার্ম ইন, কান্ট স্ট্যান্ড, নো ডিফিকাল্টি ইন, ক্যান নট হেল্প, এটা দিয়ে আমরা আজকে বাক্য দেখবো। ক্যান নট হেল্প, না করে, না পারা, না করে পারলাম না, এই টাইপের। ফিল লাইক।
এখন এগুলো মুখস্থ করা খুবই কঠিন, আপনারা আমি জীবনও বলবো না যে এটা মুখস্থ করেন, এটা মুখস্থ করলে আপনি মনেও রাখতে পারবেন না। তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদের বেসিক্যালি এগুলো দিয়ে বাক্য বানাইতে হবে, নিজে নিজে ঘরে বসে বসে বাক্য বানাবেন। এটা দিয়ে বাক্য বানাবেন যে মানে এই আমি কিছু বাক্য এখন দেখাবো আপনাদেরকে আমি কেমনে বানাইছি, কিন্তু আমি সহজ একবার এক লাইনের বাক্য বানাই নাই বা হাফ লাইনের বাক্য বানাই নাই, আমি একটু বড় বড় বাক্য বানাইছি আপনারা একটু অভ্যস্ত করার জন্য। কিন্তু মানে আপনার কাজ হচ্ছে যে এই এই যে এখানে এইচ ডব্লিউ লেখা আছে দেখেন, এটা আপনার কাজ। এইচ ডব্লিউ, যে আপনি এগুলোর প্রত্যেকটা দিয়ে বাক্য করে টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের, ওখানে পোস্ট করবেন। মানে আপনি এইগুলোতে বাক্য কেমনে বানাবেন দেখেন আমরা কি বানাইছি। চলেন কিছু উদাহরণ দেখি আমরা কি বাক্য আমরা বানাইলাম এটা দিয়ে। দেখেন ছবি সহ দিয়ে দিছি যেন আপনি হচ্ছে যে মানে মনে রাখতে পারেন। আপনি মনে রাখবেন যে এই যে আমি একটু আগে রিগ্রেটেড বলছি, রিগ্রেট, রিগ্রেটের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, নট থাকলে আইএনজির আগে নট হয়, এটা মনে রাখেন। আতর আলী, রিগ্রেটেড নট সেভিং মানি ফর ইমার্জেন্সিস, ইমার্জেন্সির জন্য এই আতর আলী কোনো মানি জমায় নাই, এই জন্য তার এই অবস্থা। এখন আপনি দেখেন যে রিগ্রেট গোয়িং, আপনি এই ভার্বগুলো এভাবেও পড়তে পারেন। দেখেন দেখেন এই একটা ভার্ব বানাইতে পারেন, অ্যাডমিট ডুইং, কনসিডার গোয়িং, ডিসলাইক ডুইং, ফিনিশ ডুইং, মানে এগুলোর পরে সব আইএনজি আইএনজি একটা ভার্ব যোগ করে যোগ করে প্রথমে আওড়াইতে পারেন। পরে আপনি হচ্ছে বাক্য তৈরি করতে পারেন। আর আপনি যখন বড় বড় আর্টিকেল পড়বেন, কোনো লেখা পড়বেন, দেখবেন যে এগুলোর পরে অলওয়েজ আইএনজি যুক্ত হচ্ছে, অলওয়েজ আইএনজি যুক্ত হচ্ছে। তবে এটা মুখস্থ করা কোনো ভালো সলিউশন না, কোনোদিন মনে থাকবে না, আমিও কোনোদিন মুখস্থ করি নাই, কিন্তু আমি দেখলে বুঝি যে এটার পরে এখন আইএনজি যুক্ত করতে হবে, ওই লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। আপনারাও ওই যে উদাহরণ দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে। আমি এই জন্য কয়েকটা জীবন্ত মানে ছবি সহ উদাহরণ আপনার জন্য রাখছি। এই উদাহরণ মানে কোথাও পাবেন না, আমি ইনস্ট্যান্ট তৈরি করছি অনেকগুলা, যে আপনার জন্য এই যে মেট্রো রেলের একবারে তাজা উদাহরণ, মেট্রো রেল স্টেশনের এই যে কান্ট স্ট্যান্ড, এটা থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর এটা এমনি না বুঝে এমনিও বোঝা যায় যে স্ট্যান্ড তো কি একটা ফাইনাইট, এই যে কান্ট আছে, কান্টের পরে একটা নন ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা এটা এটা একটু জটিল আলোচনা, কিন্তু আপনি এখানে মনে রাখেন কান্ট স্ট্যান্ড থাকলে, জটিল আলোচনা বলতে একটু বুঝলে বুঝতে পারেন, কান্ট হচ্ছে যে এখানে বেসিক্যালি ফাইনাইট ভার্ব, এটা এটাও কাইন্ড অফ নন ফাইনাইট, আবার এটাও নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমার এখন এটা বোঝার দরকার নাই কেন এটা কেন নন ফাইনাইট বলে এটারে, আমার বোঝার দরকার হচ্ছে কান্ট স্ট্যান্ড হইলে ওয়েটিং হয়, মানে আই কান্ট স্ট্যান্ড ওয়েটিং ইন লং লাইনস এট দ্য স্টেশন, মানে এই স্টেশনের এই লম্বা লাইনে আমি ওয়েট করতে পারছি না, এরকম। এই যে এই সেন্টেন্সটা আপনি পড়েন, এই যে ছবিও দিয়ে দিলাম, তাইলে হচ্ছে আপনার এই এরকম করতে 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 আস্তে আস্তে হচ্ছে যে অভ্যাস হয়ে যাবে। মানে আপনার বাক্য তৈরি করতে পারতে হবে, মানে বাক্য তৈরি করবেন আর তারপরে হচ্ছে যে আস্তে আস্তে অভ্যাস হবে। দেখেন আবার আরেকটু, এই যে আই ডোন্ট মাইন্ড, মাইন্ড দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স জানি। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, এরকম আমরা বলি না? উড ইউ মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, হ্যাঁ। মাইন্ড থাকলেই ভার্বের সাথে কি যুক্ত হবে? পরেরটাতে আইএনজি যুক্ত হবে। এখানে আমরা একটা দেখেন, আই ডোন্ট মাইন্ড হেল্পিং আউট উইথ হাউস হোল্ড চোরস, গৃহস্থালির কাজে, ইফ ইউ নিড অ্যাসিস্ট্যান্স, মানে আই ওন্ট মাইন্ড হেল্পিং ইউ, হেল্পিং আউট, আমি মানে উইথ হাউস হোল্ড চোরস মানে গৃহস্থালির কাজে আমি তোমাকে হেল্প করতে, আই ওন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, মানে আমার করতে কোনো সমস্যা নাই, আমার করতে কোনো অসুবিধা নাই তোমাকে সাহায্য করতে। তাহলে মাইন্ড ওয়ার্ডের পরে আপনি আরেকটা নিজে নিজে সেন্টেন্স তৈরি করেন, আমি যেটা দিছি সাথে সাথে, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। হ্যাঁ, এই যে ধরনের আপনি সেন্টেন্স মানে এই যে নিজে 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 সেন্টেন্স তৈরি করতে থাকেন, তখন আপনার অভ্যাস হয়ে যাবে। কারণ পিলিতে আপনার এরকমও আসবে যে মাইন্ড ওয়ার্ডটা দিল, পরে ভার্বের সাথে আইএনজি দিল, টু প্লাস ভার্ব দিল, অন্য একটা ফর্মে ভার্ব দিল, বেস ফর্ম দিল, তখন আপনি বুঝতে হবে যে এই মাইন্ড থাকলে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। আচ্ছা আসেন, একই রকম দ্য ম্যান অ্যাডমিটেড, সে স্বীকার করলো। কি করলো? সে অ্যাডমিট মানে স্বীকার করা, স্বীকার করা। আচ্ছা, অ্যাডমিটেড মিসিং দ্য ডেডলাইন ফর দ্য ক্রেডিট কার্ড বিল, তার ক্রেডিট কার্ড বিলের সময় চলে গেছে, তাহলে সে কি? অ্যাডমিটেড মিসিং। এই যে আরেকটা উদাহরণ। পরে দেখেন, এই যে আমরা একটু বড় একটু সেন্টেন্স লিখছি, আবার দেখেন অ্যাবান্ডন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, হাইকের সাথে হাইকিং হয়েছে, দেখেন। তাহলে দে অ্যাবান্ডন্ড হাইকিং হাফ ওয়ে থ্রু দ্য ট্রেইল ডিউ টু ব্যাড ওয়েদার, একটু বড় সেন্টেন্স দেখেন। দে অ্যাবান্ডন, যারা বড় সেন্টেন্স বুঝেন না, দে অ্যাবান্ডন হাইকিং, তারা হাইকিং কি করলো? হাইকিং মানে লম্বা পথে হাঁটা বা বা হাইক করা। হাইকের অনেক অর্থ, মানে নর্মালি ধরে রাখেন যে হাইক মানে হচ্ছে যে কোনো পথ ধরে দীর্ঘ পথ ধরে হাঁটা, হাইক করা। তাহলে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করলো বা তারা মানে হাঁটা বন্ধ করলো। তাহলে দে অ্যাবান্ডন হাইকিং হাফ ওয়ে, অর্ধেক পথে হাঁটা বন্ধ করছে। এটা দিয়ে সেন্টেন্স হয়ে গেছে, কিন্তু আমি আরো নতুন যোগ করছি, হাফ ওয়ে থ্রো দ্য ট্রেইল, ট্রেইল মানে পথ, এই যে পথ, লম্বা পথে অর্ধেকেই কি করলো? হাঁটা বন্ধ করলো, ডিউ টু ব্যাড ওয়েদার। এই যে দেখেন এই যে কুয়াশা,
কুয়াশা, এই খারাপ ওয়েদারের কারণে তারা কি করলো, হাঁটা অর্ধেক পথে গিয়ে তাদের ইয়া বন্ধ করে দিল, অ্যাবান্ডনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরকম কয়েকটা আমরা উদাহরণ দিলাম, এবার আমরা একটু অনুবাদে যাব। কি ধরনের সেন্টেন্স, কি ধরনের সেন্টেন্স তৈরি হয় মানে এই যে জিরান দিয়ে, জিরান দিয়ে এই ধরনের সেন্টেন্স তৈরি হয়। আমরা বলি না, এই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা বন্ধ করো, পাবজি খেলা বন্ধ করো, এটা করো ওইটা করো, এই এই যে কমান্ড গুলা দেই, এই ধরনের সেন্টেন্স হচ্ছে জিরান দিয়ে তৈরি হয়। যেমন দেখেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে ধূমপান, ধূমপান, এবার ইয়া চ্যাট অপশনটা অন করে দেন। এবার আপনারা একটু কথা বলবেন আমার সাথে, চ্যাট অপশনটা একটু অন করে দেন। আমারে বলেন কেউ একজন এখানে চ্যাটে, চ্যাট যদি অন করে হয়ে থাকে তাহলে বলেন যে ধূমপান ইংরেজি কি। আচ্ছা, চ্যাট অপশন অন হয় না, একটু ওয়েট করেন, চ্যাট অপশন অন করাচ্ছি। আমি হচ্ছে স্লাইড চলে যাবো, চ্যাট অপশন অন করে দেন চ্যাট। আমি হচ্ছে একটু এই যে মানে আমি হচ্ছে স্লাইড অফ হয়ে আবার করতে সময় নষ্ট হয়, তো এই জন্য ওনাদেরকে দিয়ে ইয়া করাচ্ছি, আমি নিজেও করতে পারতাম। আচ্ছা, আসেন, চ্যাট অপশন অন হয়েছে। ধূমপান ইংরেজি কি? স্মোকিং, দেখেন, স্মোকিং, স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই সেন্টেন্সে দেখেন, আর আর লাগবে না, আর লাগবে না, আর বললেন না। আচ্ছা দেখেন, এই যে হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখানে ভার্ব কই? ভার্ব যেখানে নাই ওখানে আপনি ধরে নেবেন যে এখানে হয় আছে। ধূমপান হলো বা হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে স্মোকিং হয় এর জন্য কি হবে? ইজ হবে। আমরা পরে বিস্তারিত অনেক কিছু শিখবো পারে, আপাতত মানে এটা যেখানে আপনি পাবেন না সাবজেক্ট, এখানে হয় যোগ করে নিবেন, ভার্ব পাবেন না সেখানে হয় যোগ করে নিবেন। এখন অনেকেই অনেক রকম লিখছেন, এই যে হার্মফুল ফর হেলথ, কন্টাজিয়াস ফর হেলথ, হেলথ হার্মফুল, ইনজুরিয়াস ফর হেলথ, ইনজুরিয়াস ফর হবে না, আচ্ছা ইনজুরিয়াস টু হেলথ। এই যে ধূমপান এই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্ষতিকর কি? ইনজুরিয়াস, ইনজুরিয়াস টু হেলথ। আচ্ছা, এখানে আমার এখন উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো, আমার এটার ইংরেজি ব্যাপার না, ব্যাপারটা হইলো এই যে এই ধরনের সেন্টেন্স লিখতে আমরা হচ্ছে যে সাধারণত কি ব্যবহার করি? আমরা সাধারণত জিরান ব্যবহার করি। এই যে দেখেন, এখানে আমি এটা দিয়ে রাখছি আপনাদের জন্য, ইনজুরিয়াস ফর হবে না, যারা করছেন লিখছেন ভালো করছেন, ভুল করছেন কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এখন শিখলেন যে ইনজুরিয়াসের পরে কি হয়, টু হয়, ফর হয় না, এটা এটাকে বলে ইংরেজিতে কলোকেশন। হ্যাঁ, কলোকেশন মানে এই ইনজুরিয়াসের পরে টুই হবে, ফর হবে না। ও আচ্ছা, ফর হবে না কেন, এটা জিজ্ঞেস করছেন, কারণ ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছেন না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না বললে আমরা এটারে বলি কলোকেশন। হ্যাঁ, এটার ইংরেজির কিছু কমন এক্সপ্রেশন আছে, এটার পরে এটাই হয়। কলোকেশনের মধ্যে একটা কলোকেশনের নাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে ইনজুরিয়াস টু হয়, ফর হবে না। হার্মফুল ফর হয়, ইনজুরিয়াস টু হয়। এবার এবার দেখেন, এই যে ওইটা আমরা করলাম, এই সেম ঘরানার উদাহরণ আপনাদের জন্য বলছি যে এখানে নিজে করেন। এই টাইপের উদাহরণগুলা আমরা আমরা ছোট ছোট বাক্য দিয়ে শিখতেছি, আস্তে আস্তে ছোট ছোট বাক্য দিয়ে। এরপরে আমরা হচ্ছে বড় বাক্যে যাব। ছোট ছোট বাক্য দিয়ে আগে দেখেন, এই যে এখানে পার্কিং করা নিষিদ্ধ, কেউ একজন লেখেন তো, আপনারা লিখতে থাকেন চ্যাটে যে এখানে পার্কিং করা নিষিদ্ধ, এখানে কি হবে এটা ইংরেজি? পার্কিং মানে পার্কিং ভার্ব প্লাস আইএনজি, দেখছেন? পার্কিং হিয়ার ইজ, হিয়ার পরেও দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। পার্কিং হিয়ার ইজ প্রহিবিটেড, প্রহিবিটেড, আরো অনেক ভাবে ইংরেজি লেখা যাবে। আচ্ছা, আরো অনেক ভাবে লেখা যায়, পার্কিং ইজ প্রহিবিটেড হিয়ার, পার্কিং হিয়ার ইজ প্রহিবিটেড, এটাও হবে কারণ এটা হচ্ছে যে অ্যাডভার্ব সেন্টেন্সের আমরা যে কোনো জায়গায় এখানে পার্কিং করা তো বুঝি তো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এখন আমরা বুঝলাম কি, এই যে পার্কিং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে, এবং এইভাবে আমরা সেন্টেন্সে মানে কি তৈরি করতে পারি, জিরান দিয়ে ইয়া তৈরি করতে পারি, এটা সোজা উদাহরণ। এরপরে দেখেন, ইফতারে বেশি খাওয়া পাকস্থলীর জন্য ক্ষতিকর। হাঁটা, দৌড়ানো আমাদের মনের উপর চাপ কমায়। হাঁটা বা দৌড়ানো, ওয়াকিং অ্যান্ড রানিং চাপ কমায়। এই যে ওয়াকিং এন্ড রানিং হচ্ছে সাবজেক্ট, লিখলাম সাবজেক্ট, ওয়াকিং
ধরেন লিখলাম পুরোটা, হ্যাঁ, তাড়াতাড়ি করার জন্য রানিং, রানিং লিখলাম। আর যেহেতু প্লুরাল দুইটা, এই জন্য আর হইছে। এবার এরপরে এই যে আমি সাবজেক্ট পাইলাম, এটা আমরা পরে আস্তে আস্তে ভেঙে ভেঙে দেখাবো। এখন আপাতত জিরান পড়াচ্ছি তো এই জন্য আমি খুব বেশি ইয়া করে দেখাচ্ছি না। এরপরে ভার্ব বের করতে আমার, চাপ কমানো। কি কমানো ইংরেজি কি? রিডিউসেস। আচ্ছা, সরি, মনের উপর চাপ কমায় তো, তাহলে আর আর হবে না এখানে। কেন আর হবে না? যেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল টেন্স, হ্যাঁ। তাহলে এটা রিডিউসেস হবে না, তাহলে কি হবে? রিডিউস হবে, যেহেতু ভার্ব প্লুরাল। ওয়াকিং এন্ড রানিং রিডিউস। আমার রিডিউস কি কি কমায়? চাপ কমায় মনের উপর। রিডিউস প্রেশার অন আওয়ার মাইন্ড। পুরাটা লিখলাম না, মুখে বলে দিলাম, ভিডিও দেখে নিন। তারপর ইফতারে বেশি খাওয়া। এই যে আপনারা অনেকেই বোধহয়, রিডিউসেস আওয়ার মেন্টাল প্রেশার, অনেক দারুণ, এটাও হবে। রিলিজ, হ্যাঁ, রিলিজ প্রেশার অফ মাইন্ড, হ্যাঁ হবে। তারপরে আসেন এই যে একজন বলেন, টেকিং এক্সেসিভ ফুড ইন ইফতার ইজ হার্মফুল ফর স্টোমাক। চমৎকার, সুন্দর, ঠিক আছে, আপনারা পারছেন, কমেন্ট দারুন, থ্যাংক ইউ সো মাচ। ওভার ইটিং, ওভার ইটিং মানে ওভার ইটিং, ঠিক আছে, ওভার ইটিং দিয়েও আপনি হচ্ছে যে ওভার ইটিংও আপনি জিরান হিসেবে ইউজ করতে পারবেন। তবে আমি ইফতারে বলছি তো, ওভার ইটিং এট দ্য টাইম অফ ইফতার, তখন এভাবে বলেন, হ্যাঁ, এভাবে বলতে পারবেন। ইটিং টু মাচ ইন অ্যাট ইফতার, এটাও বলতে পারবেন, ইন না বলে অ্যাট বলেন। এটা এক ধরনের ইয়ে আমরা দেখলাম। আর এক ধরনের সেন্টেন্স তৈরি হয় জিরান দিয়ে। একটু আগে আমরা, মনে আছে আপনার, একটা ইয়া দেখছি যে, হ্যাঁ, হ্যাভিং মাছ, হবে 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 হবে, ওইটাও হবে। একজন জিজ্ঞেস করছেন হ্যাভিং টু মাচ ইফতার হবে কিনা, হবে। আচ্ছা, আমি না হেসে পারলাম না। এই যে একটু আগে মনে আছে আমরা ক্যান নট হেল্প একটা দেখছি, ক্যান নট হেল্প থাকলে এরপরে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে আমি না হেসে পারলাম না, আমি না হেসে পারলাম না, আই ক্যান নট হেল্প। আই সাবজেক্ট, ক্যান নট হেল্প, না হেসে পারলাম না, ক্যান নট হেল্প, এই যে কোনো কিছু না করে পারলাম না, তখন কি হয়? আপনার ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট হয়। কিন্তু আমরা যেহেতু রিরান করাচ্ছি, জন্য আমরা ক্যান নট হেল্প নিলাম। ক্যান নট হেল্প লাফিং, আমি না হেসে পারলাম না। এখন কিন্তু ক্যান নট বাট দিলে এটা হচ্ছে ভার্বের ভি ওয়ান হইতো, ক্যান নট ভার্বের সাথে ভার্বের ভি ওয়ান হয়। কিন্তু ওটা আমরা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে এই ধরনের সেন্টেন্স তৈরি হইতে পারে। আই ক্যান নট হেল্প লাফিং। আচ্ছা, ওটা পারলাম না আছে তো, এখানে আমরা একটু ক্যান নট হেল্প থাকলে হয়, কিন্তু এখানে কিন্তু ক্যান নট হেল্প হবে না, এখানে কুড নট হবে। কারণ হচ্ছে পারলাম না, অতীতের কথা বলছে, এই জন্য কুড হবে। ক্যান নট ঠিক আছে, আমি না হেসে পারি না, কিন্তু পারলাম না বললে কুড নট। ক্যান নট হেল্প হইলে হয় এটা দেখানো, যে কুড নট হেল্প ক্যান নট হেল্প একই কথা। হেল্প কেন হইলো একজন জিজ্ঞেস করছে, রোমানা। হেল্প কেন হইলো? এটা একটা ইংরেজি এক্সপ্রেশন, যে ক্যান নট হেল্প, হ্যাঁ। এই যে দেখেন, যদি আমি এটা ক্যান নট হেল্প না দিই, ক্যান নট বাট দিতাম, আই কুড নট, আমি পারি নাই। বাট মানে নট, এখানে নট লাফিং, না হেসে পারি নাই। এই নট বাটটারে যখন আমি হেল্প করব, তখনই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর যদি এই যে আপনি দেখেন হেল্পটা বাদ দেন, দিয়ে আপনি আই কুড নট বাট লাফিং, নট লাফিং, হ্যাঁ, কুড নট, না হেসে পারলাম না, আই কুড নট, আমি পারি নাই। এই এক্সপ্রেশনটা এভাবে করা যায়। আবার যদি হেল্প দেন, কুড নট হেল্প একটা ইংলিশ এক্সপ্রেশন, যেটার পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। এই যে আমি চাকরি না ছেড়ে পারলাম না, আই কুড নট হেল্প রিজাইনিং। এই যে এরকম একটা উদাহরণ আমি দিছি এখানে, দেখেন, আমি চাকরিটা না ছেড়ে পারলাম না, কি হবে? আই কুড নট হেল্প রিজাইনিং দ্য জব, হ্যাঁ, লিভিং দ্য জব। এই ধরনের সেন্টেন্স আমি হচ্ছে জিরান দিয়ে লিখতে পারি। এই ছোট ছোট সেন্টেন্স আগে দেখেন। আরো কোনো উদাহরণ কেউ বলতে পারবেন? মানে আমি না করে পারলাম না। বাংলা কি কেউ যদি বলতে পারেন, বাংলা? আমি এই যে ধরেন 11টা বেজে গেছে, আমি ক্লাস না শেষ করে পারলাম না, এখানে ওই যে ক্লাস না করে পারলাম না, এই যে একজন চমৎকার জিহাদ হুসাইন বলছেন, আমি ক্লাস না করে পারলাম না, আই কুড নট বাট অ্যাটেন্ড দ্য ক্লাস। অথবা আমি বলতে পারতাম যে আই কুড নট হেল্প অ্যাটেন্ডিং দ্য ক্লাস। বুঝছেন? আচ্ছা, এটা দুই ভাবে লেখা যায়, আই কুড নট, বা সরি, কুড নট বাট অ্যাটেন্ড দ্য ক্লাস, অ্যাটেন্ড, হ্যাঁ, অ্যাটেন্ড দ্য ক্লাস,
এটা বলতে পারতাম। আবার আমরা কুড নট বাট নিয়ে দিয়ে যদি হেল্প দিতাম, তাহলে এখানে কি হইতো, অ্যাটেন্ডিং। বুঝা গেছে? ঠিক আছে। এবার দেখেন এই একই জিনিস, এবার এবার আমি এই যে এখানে এই যে বন্ধ করো, এই যে এখন এই জিরানকে আমি অবজেক্ট হিসেবে ইউজ করব, এই সময়ও আমরা হচ্ছে জিরান ইউজ করতে পারি। পাবজি খেলা বন্ধ করো, ইয়াটা দেখেন, স্টপ প্লেইং পাবজি। এতক্ষণ সাবজেক্ট হিসেবে ইউজ করছি, অন্য জায়গায় ইউজ করছি, এখন হচ্ছে আমরা কি হিসেবে ইউজ করলাম, আমরা হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করলাম। এটা অবজেক্টের, আবার এই যে এটা 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 হচ্ছে যে এই যে জিরান্ডের অবজেক্ট। আচ্ছা, স্টপ প্লেইং পাবজি। পাবজি এইভাবে লেখে, পাবজি বানান খেয়াল করেন, পাবজি মানে যে গেমের নাম যেভাবে আছে সেভাবে লিখতে হবে। লেখা বন্ধ করো। হ্যাঁ, আমি আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা কমেন্ট করা বন্ধ করেন, স্টপ, স্টপ কমেন্টিং, এটা হইতে পারে। কমেন্টিং সাধারণত কম ইউজ হয় তো। স্টপ গিভিং কমেন্টস, এটা বলতে পারি। স্টপ প্রোভাইডিং কমেন্টস। আর কোনো উদাহরণ দিতে পারি কিনা এটা নিয়ে আমরা আরো পরে কথা বলবো, যেহেতু আর 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 বেশি। আচ্ছা, এবার দেখেন, আমরা হচ্ছে ডিটারমাইনারের পরে বসাইছি না একটু আগে, ডিটারমাইনারের পরে হচ্ছে যে ডিটারমাইনারের পরে হচ্ছে যে আমরা কি বসাইলাম, ডিটারমাইনারের পরে আমরা হচ্ছে যে জিরান বসাই উদাহরণ দেখছি। এখন দেখেন এটার এই ইংরেজি বাক্য এইভাবে হয়, তার বেশি কথা বলা আমার পছন্দ না। তার, এর মনে রাখেন, তার বেশি কথা বলাটা, টা যুক্ত করলে তার বেশি কথা বলাটা, এই যে এটা হচ্ছে পুরাটা সেন্টেন্সের সাবজেক্ট। আমার পছন্দ না, এটার ইংরেজি কি, আই ডোন্ট লাইক। আমি পছন্দ করি না বা আমার পছন্দ না। ঠিক আছে, কি পছন্দ না, তার বেশি কথা বলাটা বা তার বেশি কথা বলা, তার, হিজ, বেশি কথা বলা, হার, হিজ টকিং মাচ অথবা টু মাচ বলতে পারেন। হিজ টকিং মাচ, আই ডোন্ট লাইক হিজ টকিং মাচ, এটা একটা হইতে পারে। আবার এই দেখেন, এই যে এখন একটু ভেঙে ভেঙেও দেখেন, মানে আমরা ট্রান্সলেট তো পরে করব, কিন্তু আপাতত একটু একটু অভ্যাস করেন। এই যে বাংলা বাক্যে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের কিছু ইয়া আছে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এটাই সাধারণত কি হয়, ইংরেজিতে এরকম হয়, আর বাংলায় কি হয়, সাবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব। আমার বাংলা বাক্য অনুবাদ করার সময় আমার প্রথম কাজ হচ্ছে যে ভার্বটা বের করে ফেলা। আমার পছন্দ না, এই ভার্বটা বের করে ফেলা, কার পছন্দ না, আমার, এই যে আমার সাবজেক্ট বের করে ফেলা। বাকিটা পরে লেট স্টেজ আমরা পরে যুক্ত করতে পারবো, এটা আমরা যখন সেন্টেন্স ভেঙে ভেঙে দেখাবো তখন মানে হচ্ছে যে আমরা বলবো বিস্তারিত। আপাতত এগুলো সোজা সেন্টেন্স, আমার মনে হয় আপনারা বুঝছেন। তাহলে সাবজেক্ট বের করছি আমার, আই, পছন্দ না, আই ডোন্ট লাইক, পছন্দ না, ডোন্ট লাইক, বুঝছেন, এটা প্রেজেন্ট ইনফিনিটের জন্য ডোন্ট লাইক হচ্ছে যারা একটু দুর্বল, মানে কিন্তু আপনি বুঝে যাবেন পরে, আমরা টেন্স ধরে ইয়া ধরে করাবো। আপাতত জিরান বোঝানোর জন্য, জিরানটা কিরকম বাক্য হয় এটা বোঝানোর জন্য বললাম আর কি। আই ডোন্ট লাইক হি ইজ টকিং, হিজটা হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে এটা কিভাবে বাক্যে ইউজ হয়েছে, তার কথা বলাটা, হিজ হচ্ছে এখানে তার, এটা হচ্ছে যে কি, ডিটারমাইনার, পসেসিভ ডিটারমাইনার। এই যে এটা ডিটারমাইনার পরে জিরান্ড হয় এইটা সেন্টেন্সে। না, আপনার কেন মনে হইতেছে জুনাইদ ইসলাম এটা প্যাসিভে না? আচ্ছা, যাই হোক, এরপরে নিজে করবেন আপনি। এই যে দেখেন, কেউ কি বলতে পারবেন তুমি কি তার পাশ করা সম্পর্কে নিশ্চিত, তার পাশ করাটা, করাটা সম্পর্কে নিশ্চিত। হ্যাঁ, তুমি কি নিশ্চিত, এটার ইংরেজি আগে করা উচিত। তুমি কি নিশ্চিত, এই যে কি নিশ্চিত, তাহলে তুমি কি নিশ্চিত, তুমি কি তার আশা সম্পর্কে নিশ্চিত, তুমি কি, আর ইউ শিওর অফ, এই দেখেন তুমি কি, কি তুমি না, আর ইউ, আর ইউ শিওর অফ, তার পাশ করা, হিজ পাসিং, আর ইউ শিওর অফ হিজ পাসিং, এই যে প্রিপোজিশনের পরে বসছে। তুমি কি তার আশা সম্পর্কে নিশ্চিত, আর ইউ শিওর অফ হিজ কামিং, এখানে হিজ হবে, হ্যাঁ। এই যে এটা এটা দেখেন, তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর, আর ইউ শিওর, এই যে আমি কি বের করে ফেললাম, সাবজেক্ট আর ভার্ব বের করে ফেললাম প্রথমে, এটা পরে আস্তে আস্তে ধরে ধরে দেখাবো। আপাতত দেখেন, তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত তার আশা সম্পর্কে, আর ইউ শিওর অফ হিজ কামিং,
এখন এখানে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ডিটারমাইনারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েও সেন্টেন্স হয়, তখন সেন্টেন্স গুলা বাক্যগুলা বাংলায় কিরকম হয়, এরকম হয়। এই যে তার আশা সম্পর্কে, তার করাটা, তার দেয়াটা, তার যাওয়াটা, তার করাটা, এই টাইপের সেন্টেন্স হয়। এরপর আমরা একটু বড় করছি সেন্টেন্সকে, দেখেন সরকার। এখন আমরা হচ্ছে দেখবো প্রিপোজিশন, এই সেন্টেন্সে কিসের ইউজ আছে। প্রিপোজিশনের পরে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সেটা জিরান্ড হয়, সেটা আমরা এখানে দেখব। সরকার, সরকার 2025 সালের মধ্যে আরেকটি মেট্রো রেল প্রকল্প শেষ করার লক্ষ্য স্থির করেছে। কেউ কমেন্ট করার আপাতত দরকার নাই, দেখেন সেন্টেন্সটা আমি ভাঙছি এখানে। দেখেন ভাঙছি, ভেঙে কি করছি দেখেন তো। এই যে সরকার সাবজেক্ট সেন্টেন্সের, লক্ষ্য স্থির করা, লক্ষ্য স্থির করা, এটা কি ভার্ব। কি শেষ করবে, আরেকটি মেট্রো রেল প্রকল্প, অবজেক্ট। শেষ করার, বাংলা বাক্যে শেষের শেষ করার, এটাই হচ্ছে নন ফাইনাইট, এবং এটাই হচ্ছে যে কি নন ফাইনাইট, এবং এটাই জিরান। কেমনে জিরান আমরা বাক্য করলে দেখবো, আপনি অটোমেটিক পেরে যাবেন এটা। আপনি কিন্তু আবার জিরান ধরে ধরে বাক্য করতে পারবেন না, এরকম সম্ভব না, কিন্তু এটা যে ইউজ হয়, এটা দিয়ে যে বাক্য হয়, সেটা আমরা দেখবো। এখন বলেন আমার শুধু এটার ইংরেজি বলেন আপনারা, সরকার ইংরেজি কি? গভর্নমেন্ট। যদি এটা কালেকটিভ নাউন, এটা হচ্ছে যে দা গভর্নমেন্ট হবে, কি হবে? দা গভর্নমেন্ট, পুরাটা লেখেন, এ দা গভর্নমেন্ট, সেন্টেন্স সাবজেক্ট লিখে ফেললাম, ঠিক আছে। একটু ভেঙে করাচ্ছি, এটা দা গভর্নমেন্ট। এখন এই সাবজেক্টের পরে আমার কাজ কি? ভার্ব বের করা। এখানে ভার্বটা কি? লক্ষ্য স্থির করা। তো লক্ষ্য স্থির করার ইংরেজি কি? অনেক ইংরেজি আছে, আমি যেটা সেট আ প্ল্যান, ঠিক আছে। হ্যাঁ, আমি এখানে দিছি যে একটু জিরান্ড ইউজ করবো, আমি দিছি এই যে করেছে। করেছে হইলে কোন টেন্স হয় ইংরেজিতে? করেছে, গিয়েছে, খেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। তাইলে দেখেন, সরকার দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট এ টার্গেট। টার্গেট মানে কি? আচ্ছা, হ্যাজ সেট আ টার্গেট, গভর্নমেন্ট লক্ষ্য স্থির করেছে শেষ করার। টার্গেট অফ হয়, সেট টার্গেট অফ কমপ্লিটিং। ফিনিশিং বললেন না, এখানে কমপ্লিটিং ভালো হবে, কমপ্লিটিং ইজ বেটার ফিনিশিং থেকে। তাহলে আমি সাবজেক্ট পাইলাম হ্যাজ সেট। হ্যাজ সেট কেন দিলাম? করেছে, করেছে, এই জন্য হ্যাজ সেট। কি সেট করেছে? লক্ষ্য। এ টার্গেট, গোলও দিতে পারেন আপনি, কোনো অসুবিধা নাই, আরো অনেকভাবে করা যাবে। অব কমপ্লিটিং, প্রিপোজিশনের পরে আইনজি যুক্ত হয়েছে, এই যে শেষ করার, এটার অর্থ হচ্ছে এটা। এখন এই যে বাকিগুলারে কি বলে সেন্টেন্সে, এটা আমরা পরের ক্লাসে আসতে ফ্রেজ ক্লজ বুঝলে বুঝবো। তবে দেখেন, আরেকটি মেট্রো রেল প্রকল্প, অ্যানাদার, আরেকটি ইংরেজি কি? আরেকটি ইংরেজি অ্যানাদার। মেট্রো রেল প্রকল্প কি হবে? অ্যানাদার মেট্রো রেল, রেল প্রকল্প ইংরেজি কি? প্রকল্প, প্রজেক্ট, ঠিক আছে। এখন আর কি আছে, এটারে অ্যাডভার্বিয়াল বলে, অ্যাডভার্বিয়াল। কিন্তু অ্যাডভার্বিয়াল কি আমি এখন আমি বলবো না, পরের ক্লাসে বলবো বা পরে বলবো। অবজেক্ট পাইলাম, সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। 2025 সালের মধ্যে, বাই, মধ্যে উইদিন হয়, বাই হয়, এখানে বাই দিলে ভালো হবে। 2025 সাল, এই যে এই সেন্টেন্সটা আমি এখন মুছাই লিখছি এখানে, দেখেন। দেখেন এইবার সেন্টেন্স, দ্য গভর্নমেন্ট সাবজেক্ট হ্যাজ সেট এ টার্গেট অফ। হ্যাজ সেট ওই যে করেছে, লক্ষ্য স্থির করেছে কি, এ গোল অফ, এ গোল অফ দিলে হইতো। হ্যাঁ, অফ, এই যে অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। কিন্তু এটা চিন্তা করে আপনি কিন্তু বাক্য করতে পারবেন না, আমি জাস্ট এটা হয় যে এটা দেখাচ্ছি। আবার আগেই বললাম, এটা চিন্তা করে আপনি বাক্য করতে পারবেন না, বাক্য এটা অটোমেটিক আসবে, এটা একটা ন্যাচারাল প্রসেস। অ্যানাদার ম্যাটেরিয়াল প্রজেক্ট, অবজেক্ট কি সেট করেছে? আর একটা ম্যাটেরিয়াল প্রকল্প শেষ করার লক্ষ্য, বাই 2025। এখন এই যে সেন্টেন্সটাকে আমি উল্টা পাল্টা অনেক কিছু করতে পারবো। এখন বেশি গেম না দেখে শুধু এটারে দেখান, এটারে চাইলে আমি এখানেও সেট করতে পারতাম বাই। দেখেন আমি লিখতে পারতাম বাই
2025 দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট এ টার্গেট অফ রানার মেট্রো রেল প্রজেক্ট, এটা বাদ। এটাতে প্রথমে দিলে একটা কমা দিতে হয়, কিন্তু এখানে কমা না দিলেও হবে, কিন্তু কমা দেওয়া হচ্ছে বাঞ্ছনীয়। তিনটা ওয়ার্ড থাকলে কমা দেওয়া ফরজ, আর দুইটা থাকলে কমা দিলে ভালো, না দিলে না দিলে মানে হবে কিন্তু দেওয়া উচিত। তাহলে আমি বলতে পারতাম যে বাই 2025 দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট, এটা এই যে এটা একটু আমরা একটু একটু বড় সেন্টেন্স আজকে দেখলাম আবার। এবার দেখেন, আমি এখন দেখাবো আপনাদেরকে। ও বাই কেন একজন জিজ্ঞেস করছে, বাই মানে হচ্ছে মধ্যে। হ্যাঁ, বাই মানে হচ্ছে, ওটা প্রিপজিশনের ক্লাস দেখতে বলছিলাম। বাই মানে মধ্যে, এই সময়ের মধ্যে, উইদিন। হ্যাঁ, উইদিন, ইন, এগুলার সেম কাছাকাছি মিনিং বাই। তবে বাই আর উইদিনের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা প্রিপজিশনের ক্লাসে দেখবো, ঠিক আছে? এখন দেখেন, এখন আমি আমি এখন আপনাদেরকে একটা মজার ব্যাপার দেখাচ্ছি। দেখেন, মজার ব্যাপার দেখাবো, সেটা হইলো এই যে জিরান্ড ইউজ করে আমি সেন্টেন্সটা কত লম্বা 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 করতে পারি। খেয়াল করেন, খেয়াল করেন, এই যে একটা সিম্পল সেন্টেন্স। এখন আমি হচ্ছে যে আপনার চ্যাট অন করে, স্পিকার অন করে দিব, একজন আমার সাথে মানে কে কনফিডেন্ট যে একটু কথা বলতে পারবেন আমার সাথে, যে হাত তুলবেন, আমি তারে হচ্ছে যে আহ, মানে মাইক্রোফোন অন করবো আর কি। পাপি, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, ভাইয়া আমি তো এখন হাত তুলি নাই, তাও আমি বলবো ইনশাল্লাহ, বলেন। আচ্ছা, তা আপনি হাত তোলেন নাই, দিলে আগে যে তুলছেন ওটা নামান নাই কেন? আপনার হাতটা জি এতক্ষণে জি, ব্যথা হয়ে আচ্ছা সমস্যা নাই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আসেন। এই যে দেখেন, আমরা জিরান দিয়ে একটা বড় বাক্য, আজকে এটা না পারলে কোনো অসুবিধা নাই, কিন্তু দেখেন হচ্ছে যে আমি টার্গেট হচ্ছে যেটা, কথা শোনা যাচ্ছে? আপনি কথা বললে আমি বুঝবো যে আপনার সাউন্ড কি অফ হয়ে গেছে। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, ডান। আসেন, দেখেন, এই যে এই সেন্টেন্সটা তো বুঝা গেছে না? আরো একজন অন করি, আরেকজন পুরুষ সদস্য নেই আমরা, দুইজন, কারণ আপনি একা পারবেন না আমার ধারণা। আরেকজন পুরুষ সদস্য নিব আমরা। আগে কথা বলেন নাই, সজল, সজল রে নিতে পারি আমরা, নাকি ধূমকেতু কি ছেলে না মেয়ে এটাই তো আমি জানি না। আপনাদের বলছি যে আপনাদেরকে নাম লিখতে, আপনাদের নিজেদের নাম লিখবেন। আচ্ছা, আমরা জিহাদরে একবার নিছি না, আমরা হচ্ছে আশিক রে নিতে পারি। আশিক কি আছেন? আশিক ভাই আছে? আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার শুনতে এই পাচ্ছি। সিম্পল সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন? এই রানিং হ্যাঁ, ইজ দেখতে পাচ্ছি। ইজ গুড এক্সারসাইজ, অথবা ইজ আ গুড এক্সারসাইজ, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাইয়া। এটাতে বুঝতে আপনার কোনো অসুবিধা হয়েছে এই সেন্টেন্স? না। পাপি, আপনার কোনো অসুবিধা হয়েছে? এটাতে কোনো অসুবিধা আছে বুঝতে? সবাই একটু মনোযোগ দেন, সবাই, সবাই, হ্যাঁ। এবার দেখেন, এই সেন্টেন্সটা আমি একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট লিখলাম আবার একটু। দেখেন কিভাবে সেন্টেন্স বড় হয়। কিন্তু সেন্টেন্স বড় হয় কিভাবে, এটা দিকে ভয় পাওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আমরা তো অবশ্যই বড় বড় সেন্টেন্স কিভাবে বানায় এটা দেখবো, যখন আমরা ফ্রেজ এন্ড ক্লজ মানে পড়বো তখন, ঠিক আছে? এবার দেখেন, এই সেন্টেন্সটা বুঝতে অসুবিধা হচ্ছে। রানিং হেল্পস ইমপ্রুভ মাই মুড। রানিং হেল্পস করে, সাহায্য করে, ইমপ্রুভ মাই মুড, আমার মুড ভালো করতে। এখানে ইমপ্রুভ মানে উন্নত করা থেকে বললে ভালো করা বললে ভালো হয়। এটাতে কোনো অসুবিধা আছে? পাপিয়া আর সজল, না ভাইয়া। আরেকজন না কে ভাইয়া। ছিলেন? ভাইয়া আমি ছিলাম। আশিক না? জি জি ভাইয়া। হ্যাঁ, এটা বুঝছেন আপনি? জি। জি ভাইয়া। আপনি প্রশ্ন করেন তো হেল্পকে, যে রানিং কি হেল্প করে আমার মুড mood। ভালো করতে। হ্যাঁ, তাহলে এখানে অবজেক্ট কোনটা? এটা পুরাটা অবজেক্ট। মাই মুড। এখন আপনি মনে হইতে পারে যে ইমপ্রুভ কেমনে আবার অবজেক্ট হয়, এটা তো ভার্ব, এটা মনে করেন টু একটা উর্জ আছে। তাহলে রানিং কি করে? ইমপ্রুভ, হেল্প কিসে হেল্প করে, মানে কি আমার কি ইমপ্রুভ, আমার মুড ভালো করতে সাহায্য করে। সিম্পল। এবার বলেন তো, এটার ইংরেজি যদি আমি এভাবে করতে চাই, মানে প্রতিদিন দৌড়ানোটা, প্রতিদিন দৌড়ানো মানে রেগুলারলি দৌড়ানো আর কি। প্রতিদিন দৌড়ানোটা আমার মুড ভালো করতে সাহায্য করে। তাহলে আমরা কি যোগ করব এখানে প্রতিদিন যোগ করলে? রানিং ডেইলি। ডেইলি, গুড। ডেইলিটা আমরা কোন জায়গায় দিব? তাহলে রানিং হেল্পস ডেইলি, প্রতিদিন সাহায্য করে, নাকি হচ্ছে রানিং ডেইলি? রানিং ডেইলি হবে। রানিং
রানিং থেকে আরেকটা সুন্দর ওয়ার্ড কি, রানিং রেগুলারলি, ডেইলি থেকে। হ্যাঁ, এটা আরেকটু সুন্দর লাগতেছে না? জি ভাইয়া। দেখেন, রানিং রেগুলারলি হেল্পস ইমপ্রুভ মাই মুড। তাহলে আমরা সেন্টেন্সটা একটু বড় হয়ে গেল না? একটু বড় হয়েছে, দেখেন, রেগুলারলি আমরা যোগ করছি। এটা এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া, জি ক্লিয়ার। ভাইয়া। ওকে, ডান। এবার দেখেন, আমরা বলবো যে রানিং রেগুলারলি, প্রতিদিন সকালে দৌড়ানো আমার কি করে, আমার মুড ভালো করতে সাহায্য করে। প্রতিদিন সকালে, সকালে ইংরেজি কি? মর্নিং। রানিং অ্যাট রেগুলার মর্নিং। ইন দ্য মর্নিং। ইন দ্য ইন দা মর্নিং। মর্নিং হবে, মর্নিং তো আর এমনিতে হয় না, সকালে। ইন দা, সকাল, মর্নিং মানে সকাল, আর সকালে মানে কি, ইন দা মর্নিং। তাহলে আমরা কই লাগাবো এটা? রানিং রেগুলারলি, ইন দ্য মর্নিং, রেগুলারলি পরে হবে। এই যে এটা ইন দা কি, মর্নিং। একটু বড় হয়েছে, কি যোগ করছি কেউ বলতে পারবেন? চ্যাটেও বলতে পারবেন অনেকে, যে আমরা এখন একটু আগে অ্যাডভার্ব লাগাইলাম, অ্যাডভার্বের পরে এখন কি প্রিপোজিশন। লাগাইলাম? প্রিপোজিশনাল ফ্রেজ লাগাইলাম। প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটার নাম। এটা পরে বুঝবো কেন এগুলোর জি। নাম। আমরা ওই যে 3 নাম্বার, আজকে থেকে আরো 2-3টা ক্লাস করার পরে আমরা হচ্ছে ফ্রেজ শিখবো, তখন আপনি বুঝবেন কোনটার নাম কি। কিন্তু এটা তো নাম জানা ছাড়াও আপনি বুঝতেছেন যে এটা মানে লাগাইলে কোনো অসুবিধা নাই আছে। না। না ভাই। এই দেখেন এখন সেন্টেন্সটা কিরকম হইলো, একটু বড় হয়েছে না? এই যে সেন্টেন্স কিভাবে বড় করে দেখেন, সেন্টেন্স অ্যাডভার্ব যোগ করে বড় করতে হয়। লেজ, এটা লেজ বলে সেন্টেন্সে। অ্যাডভার্বিয়াল যোগ করে বড় করে, অ্যাডভার্বিয়াল অথবা কি, অ্যাডভার্ব ফ্রেজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা আমরা পরে শিখবো কেন কি বলতেছি, ঠিক আছে? তাহলে একটু বড় হয়েছে না সেন্টেন্স? দেখেন, জি ভাইয়া। এখন এখন আমি বলবো যে এই যে এখন বলবো মানে গান শুনতে, যখন আমি গান শুনি, হ্যাঁ, মানে গান শুনতে শুনতে, রেগুলারলি রানিং ইন দ্য মর্নিং, মানে প্রতিদিন গান, দেখেন না ধানমন্ডি লেকে যারা দৌড়ায় তারা কানে হেডফোন লাগাই দৌড়ায়। তারপরে হচ্ছে যারা আপনার ওই যে চন্দ্রিমা পার্কে দৌড়ায়, তারা চন্দ্রিমা উদ্যানে দেখবেন কানে হেডফোন লাগাই দৌড়ায়, গান শুনতে শুনতে দৌড়ায়। তাহলে রেগুলারলি রানিং, আবার গান শুনতে শুনতে, বা হোয়াইল লিসেনিং টু মিউজিক। আবার এখানে আমরা আরেকটা চেঞ্জ করছি, কেউ খেয়াল করছেন? রানিং রেগুলারলি আমরা আগে নিয়ে আসছি রেগুলারলিটা, মানে অ্যাডভার্বটা কিসের, জিরান্ডের আগেও বুঝতে পারে। দেখেন, রেগুলারলি রানিং ইন দ্য মর্নিং হেল্পস ইমপ্রুভ মাই মুড। এখন আমি কি করব, একটা ফ্রেজ যোগ করব এখানে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটারে আমরা বলতেছি যে রেগুলারলি রানিং হোয়াইল লিসেনিং টু মিউজিক, মানে গান শুনতে শুনতে, মানে যখন গান শুনতেছিলাম তখন, গান শুনতে শুনতে যদি আমি সকালে দৌড়াই তখন আমার মুড ভালো হয়, এটা আমার মুড ভালো করতে সহায়তা করে। তাহলে হোয়াইল, রেগুলারলি রানিং ইন দ্য মর্নিং, হোয়াইল, এখানে হোয়াইল লিসেনিং, লিসেনিং কেন হয়েছে, হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, হোয়াইল লিসেনিং টু মিউজিক। এই যে দেখেন, ওয়াইল লিসেনিং টু মিউজিক আমি কই লাগাইতে পারি, এটা একটা লেস, এই লেসটারে আমি ডিরেক্ট লাগাইতে পারি, কিন্তু ডিরেক্ট লাগাইলে সুন্দর হয় না, এই জন্য আমি দুই পাশে একটু কমা দিব, এই যে কমা দিয়ে লাগাইতে পারি। এই যে এখানের ভিতরে ঢুকাই দিলাম, দেখেন এই যে পরেরটা দেখেন, রেগুলারলিটা কই চলে আসছে, এখানে একটা চেঞ্জ হইলো, এর জন্য কালারও চেঞ্জ হয়েছে। রেগুলারলি রানিং ইন দ্য মর্নিং হোয়াইল লিসেনিং টু মিউজিক। কোনো অসুবিধা আছে এখন? মানে আমি যখন এই রেগুলার প্রতিদিন সকালে দৌড়াই, আহ, এই গান শুনতে শুনতে, ওয়াইল লিসনিং টু মিউজিক, মানে যখন দৌড়াচ্ছি গানও শুনতেছি, এটা আমার ইমপ্রুভ, মানে গান শুনতে শুনতে রেগুলারলি দৌড়ানোটা আমার কি মুডকে ভালো করতে সহযোগিতা করে। একটু পর্যন্ত বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আপনি যদি আপনার, আচ্ছা ভাইয়া, এইখানে কি হ্যাঁ লিসেনিং মিউজিক কি হবে? হোয়াইল লিসেনিং মিউজিক যদি টুটা নাও দেই, তাহলে কি এটা কি এটাও একটা ভুল হবে? কলোকেশন, লিসেনিং এর পরে টু হয়। কি শুনতেছেন, লিসেন মিউজিক হয় না। হ্যাঁ, কারণ লিসেনিং লিসেনিং মিউজিক। টু মিউজিক হবে, কারণ হচ্ছে যে মানে এটা একটা কলোকেশন, লিসেন টু, লিসেনের সাথে টু হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা কলোকেশনের উদাহরণ একটু আগে বলছি, ওই যে আরেকজন জিজ্ঞেস করছিল যে এই জন্য লিসেনিং মিউজিক দিলে হবে না, আচ্ছা, ঠিক আছে। লিসেনিং টু মিউজিক। আচ্ছা, গেল এটা। এখন আমি যদি আপনাকে প্রথমে বলতাম যে ভাই একটা সেন্টেন্স লিখেন, প্রতিদিন সকালে দৌড়ানো গান শুনতে শুনতে, যখন গান, প্রতিদিন সকালে দৌড়ানো গান শুনতে শুনতে, তখন এটা প্রতিদিন গান শুনতে শুনতে দৌড়ানো সকালে আমার মুড ভালো করতে সহায়তা করে।
তখন আপনি একটু ভেবা চাকা খেয়ে যেতেন। কিন্তু এখনো আপনি ইন্ডিভিজুয়ালি লিখতে গেলে লিখতে পারবেন না, তবে আমরা যখন ফ্রেজের ক্লাস করবো তখন আপনি বুঝবেন। এখন আমি গান শোনার জায়গায় আরেকটু মানে লাগাবো, যে গান শুনতে এবং ফ্রেশ এয়ার এনজয় করতে, মানে ওই যে সকালে দৌড়ালে তো আপনি ফ্রেশ এয়ারও পান, ঠিক না? রেগুলারলি জি রানিং ভাইয়া। ইনটু মিউজিক হোয়াইল লিসেনিং টু মিউজিক। আচ্ছা, এই দেখেন আমি এখন এই আরেকটা ফ্রেজ, এই যে সেম ফ্রেজ আরেকটা জিনিস যোগ করে দিলাম এটার সাথে, বড় করতেছি, লেস যোগ করতে করতেছি। দেখেন এটাও কিন্তু কি জিরান্ড। লিসেনিংটা কি জিরান্ড, কেন? প্রিপোজিশনের পরে বসছে এখানে, হোয়াইল কাইন্ড অফ প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। তারপরে হচ্ছে যে এনজয়িং, একই জিরান্ড। তাহলে রেগুলারলি রানিং ইন দ্য মর্নিং হোয়াইল লিসেনিং টু মিউজিক, এরপরে এনজয়িং দ্য ফ্রেশ এয়ার, এই যে আবার যুক্ত করলাম। এরপরে দেখেন এবার আমি আরো একটা জিনিস যুক্ত করতে পারবো চাইলে, এটার পর আরো লেস লাগাইতে পারবো এটার পরে। কিরকম? রেগুলারলি লার্নিং ইন দ্য মর্নিং হোয়াইল লিসেনিং টু মিউজিক হেল্পস ইমপ্রুভ মাই মাইন্ড। কখন? এই যে আবার যদি কখন, কোথায়, কিভাবে, কত কিছু যোগ করলে করতে পারবেন, এটা আমরা যখন ফ্রেজ ক্লজের ক্লাস ক্লাস করবো তখন শিখবো। এখানে এটা আরো একটু বড় করলাম। রেগুলারলি লার্নিং ইন দ্য মর্নিং হোয়াইল লিসেনিং টু মিউজিক এনজয়িং দ্য ফ্রেশ এয়ার হেল্পস ইমপ্রুভ মাই মাইন্ড স্পেশালি অন স্ট্রেসফুল ডেইজ। যখন আমার কি মানে স্ট্রেসফুল, মানে দিনগুলো যখন খুব চাপের উপরে যায়, খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যায়। তারপরে দেখেন আর একটু বড় করলাম, স্ট্রেসফুল ডেজ, এখন এটা কি যোগ করলাম, হোয়েন আই নিড এ বুস্ট। স্পেশালি স্ট্রেসফুল ডেজ, স্ট্রেসফুল ডেজ হলে আমার কি দরকার, বুস্ট দরকার হয় আমার। এই যে এটা একটা আরেকটা ক্লজ লাগাইলাম। এরকম করে আরো স্টেপে গেলে আপনি আরো বড় করতে পারবেন। তা আমরা একটু নমুনা দেখাইলাম, আপনি এখন এটা বুঝবেন না। ফ্রেজ ক্লজের ক্লাস, সেন্টেন্সের স্ট্রাকচার, তারপর আমরা যখন সেন্টেন্সের অনেক কিছু দেখাবো তখন আপনার এগুলো ক্লিয়ার হবে। এখন দেখেন পাপিয়া এবং আশিক, আপনার কি মনে হয়েছে যে সেন্টেন্স কিভাবে বড় করে একটা নমুনা আমরা দেখাইছি, এটা কি আপনারা বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু এখন আপনাদের যদি আমি প্রথমেই এই সেন্টেন্সটা লিখতে দিতাম আপনি পারতেন না, এখনো ইনফ্যাক্ট না পারার সম্ভাবনা আছে, এবং পারবেন না আশা করি, কারণ হচ্ছে পরে আমরা ক্লাস করতে করতে আস্তে আস্তে এগুলো শিখবো। ঠিক আছে? এরপরে আমরা কিছু ইয়ার নমুনা দিছি আপনার, এই যে নাউন, নাউন এর কম্পাউন্ড নাউনের নমুনা, এগুলো আপনি বাসায় দেখবেন কম্পাউন্ড নাউনের নমুনাটা। হ্যাঁ, এটা এটা কেন এই যে হান্টিং উইথ, রাইটিং টেবল, এগুলা কেন অ্যাডজেক্টিভ না, এগুলো তো প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারতো। কেউ কি বলতে পারবেন এগুলা, এগুলার আমি কম্পাউন্ড নাউন্স বলতেছি, জিরান্ড এন্ড কম্পাউন্ড নাউন্স। কেউ কি বলতে পারবেন এগুলা কেন পার্টিসিপল না? বা আপনারা দুইজনের মধ্যে কেউ? ওই যে একটু আগে আপনাদেরকে বলছি যে দেখেন একটা উদাহরণ দেখলে বুঝবেন, এই যে দেখেন রাইটিং টেবল, রাইটিং টেবল, এগুলা হচ্ছে যে টেবলের প্রশ্ন, টেবল ইজ রাইটিং, টেবল কি লিখতেছে? না। যখনই এরকম উল্টা করলে মিলবে না, তখন বুঝবেন যে এই টেবলের রাইটিং মডিফাই করে নাই। রাইটিংটা হচ্ছে, টেবলটা হচ্ছে রাইটিং এর অবজেক্ট, বুঝছেন? মডিফাই করতেছে না। তাহলে এটা আমরা বিস্তারিত পার্টিসিপেলের ক্লাসেও পড়বো। তবে আজকের জন্য আমরা এখানে শেষ করবো। আমি মনে করছি পার্টিসিপেলের বিশাল জিনিস আমরা রাখছিলাম আপনার জন্য, কিন্তু মানে পার্টিসিপেল আজকে পড়াইলে মাথা ধরবে না। তবে আমরা এখন কোশ্চেন নিব, যে আপনি জিরান্ড যা পড়াইলাম এটা বুঝছেন কিনা। তারপরে আমরা পার্টিসিপেল থেকে জিরান্ড কিরকম হয় এরকম অনেক উদাহরণ, আপনারা যদি স্লাইডটা এখন দেওয়া হয় দেখবেন যে এই যে এখানে আমি এরকম উদাহরণ দিচ্ছি আপনাকে, যে আপনি কিভাবে ইংরেজি ডেভেলপ করবেন। এখানে অনেক এই যে উদাহরণের মধ্য দিয়েই আপনি আপনাদেরকে দেখাইতেছি যে কেন রাইটিং স্কিল কিভাবে ডেভেলপ করবেন। আচ্ছা যাই হোক, আপাতত আজকে এই পর্যন্ত থাক।